আমি রাকিব হাসান। বর্তমানে থাকি মিরপুর ১৩ নম্বরে। সময়টা তখন ২০১১ সালের নভেম্বর মাস। আমি আমার পরিবারের সাথে থাকি জামালপুরের মাদারগঞ্জ থানার একটি গ্রামে। আমাদের গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি। ঘটনাটা আমার দাদুকে ঘিরে। তিনি ছিলেন গ্রাম্য মাতব্বর, তার পাশাপাশি আবার কবিরাজিও করতেন। দাদুর চলাফেরা ছিল বেশ অভিজাতময়। তার হাতে সবসময় দেখতাম চেইনের ঘড়ি, চোখের সোনালি ফ্রেমের গোল গোল চশমা, এবং শীতকালে সবসময় কাঁধে দেখতাম কাশ্মীরি এক বিশাল শাল। আসলে এগুলোর বর্ণনা দেওয়ার কারণ হলো আমার ঘটনাটা কিছুটা এগুলোকে ঘিরেই। ২০১১ সালের নভেম্বর মাসের ১১ তারিখ বিকালবেলা আমার দাদু হঠাৎ ব্রেইন স্ট্রোক করে জামালপুর সদর থেকে মাদারগঞ্জ আসার সময় গাড়িতেই মারা যায়। তার এইভাবে চলে যাওয়াটা আমাদের গ্রামের বা পরিবারের কেউই মেনে নিতে পারছিলেন না। যথারীতি তাকে গোসল করানো হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় পরের দিন সকালে তাকে দাফন করা হবে। কারণ আমার বাবা বাড়িতে ছিলেন না, আর তিনি চেয়েছিলেন যেন শেষবারের মতো তার বাবাকে দেখতে পারেন। বলে রাখা ভালো, আমার দাদুর লাশ গোসল করানোর পর যেই খাটিয়ার ওপর শোয়ানো হয়েছিল, সেই খাটিয়াটা ঢেকে দেওয়া হয় আমার দাদুর সেই কাশ্মীরের শালটা দিয়ে। যেহেতু পরের দিন লাশ দাফন করা হবে, তাই দাদুর লাশটা রাখা হয়েছিল আমাদের উঠানে, এবং আমি, আমার চাচাতো ভাই, আমার চাচারা এবং গ্রামের কিছু লোকজন সারা রাত ধরে লাশ পাহারা দিচ্ছিলাম। যেহেতু শীতকাল ছিল, তাই বাইরে ছাউনি করে পাহারা দিচ্ছিলাম আমরা। আমার এখনো ঠিক মনে আছে বাইরে অনেক শীত এবং কুয়াশা ছিল সেই রাতে। রাত তখন ৩টা কি ৪টা হবে। সবাই তখন ছাউনির নিচে লেপের ভেতর ঘুমোচ্ছে, কিন্তু আমি তখনও জেগে। দাদুর জন্য কষ্ট হচ্ছিল। একটু পরপর কাঁদছি আর গিয়ে আগরবাতি জ্বালিয়ে দিচ্ছি। খুব মনে পড়ছিল দাদুকে। হঠাৎ এমন সময় আমি আমার দাদুর লাশের পাশে একজন লোকের কান্নার আওয়াজ শুনতে পাই। প্রথমে মনে হয়েছিল কোনো আত্মীয় স্বজন হবে হয়তো। একা একা জেগে লাশ পাহারা দেওয়াতে কিছুটা ভয় ভয়ও কাজ করছিল। লোকটার কান্না শুনে মনে হলো কেউ একজন তো জেগে আছে। একটু সাহস পেলাম। দেখতে গেলাম যে কে কাঁদছে। দাদুর লাশের খাটিয়ার উপর যেন কুয়াশা পরে ভিজে না যায়, তাই একটা বাঁশের চাটাই দিয়ে গোল করে ঢেকে দেওয়া হয়েছিল। তাই লোকটিকে দেখতে আমাকে উঠে খাটিয়ার সামনে থেকে পেছনের দিকে যেতে হয়। আমি উঠে পেছনের দিকে যেতেই দেখতে পেলাম লোকটাকে। সে স্পষ্ট গলায় আমাকে বলল, কে রাকিব দাদু ভাই? আমি একটু অবাক হলাম, কারণ লোকটাকে আমি আগে কখনো দেখিনি, চিনিও না। তার উপর সে আমাকে তখনও দেখতেও পাইনি। না দেখেই আমার নাম ধরে ডাকলো ভেবে ভয়ও পেলাম একটু। পরে মনে হলো সে আমাকে চিনে হয়তো বা, আমি হয়তো তাকে চিনি না। আমি শুধু তার কথার উত্তর দিয়েছিলাম আর কিছু বলিনি তাকে। চেয়ে দেখলাম লোকটা বেশ বুড়ো, মুখে লম্বা লম্বা সাদা দাড়ি, পরনে সাদা লম্বা পাঞ্জাবি, আর তার চেহারাও ছিল বেশ ফর্সা। যাই হোক, বেশিক্ষণ তাকাইনি তার দিকে। চলে এসেছিলাম সেখান থেকে এবং ছাউনির ভেতরে এসে ঘুমিয়ে পড়েছিলাম একটা সময়। তারপর সকাল হলো। 11টার দিকে জানাজা হবার কথা হলে অনেক লোকজন আসার কারণে দাদুর জানাজা হতে হতে প্রায় 11:30 বেজে যায়। অনেক ঘটনার পর তারপর দাফন কাজ সম্পন্ন করা হয়। ওইদিকে আমার বাবা তখন এসে পৌঁছাননি কাজের কারণে। সেদিন রাত প্রায় 12টার দিকে আমার বাবা আসেন। তিনি দাদুকে আর দেখতে পাননি। বাবা এসে অনেক কান্নাকাটি করলেন। আমি এবং আমার বাবা, মা, আমার ছোট কাকা সবাই দাদুর কবরের পাশে গেলাম রাতে কবর জিয়ারত করতে। জিয়ারত শেষে হঠাৎ আমার চোখ যায় কবরের পাশে একটা আম গাছের দিকে। দেখি রাতের সেই লোকটা ওইখানে দাঁড়িয়ে তাকিয়ে আছে আমার দিকে। কেমন জানি একটা কষ্টের ছাপ তার মুখে। আমি একটু ভয় পাই, অবাকও হই।
কিন্তু কাউকে কিছু বলিনি। মোনাজাত করে তারপর সবাইকে নিয়ে চলে আসে বাড়িতে। আমার দাদুর মৃত্যুর পর আমাদের বাড়ি কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল। সবকিছু গোছাতে আমাদের অনেকদিন লেগে যায়। তার কয়েক মাস পর জানুয়ারিতে আমাদের এলাকায় একটা মাদ্রাসায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আসলে মাদ্রাসাটা ছিল আমার বাসা থেকে একটু দূরে, তো আমি এবং আমার একটা ভাতিজা মিলে প্ল্যান করি আমরা সেখানে যাব। আমার প্ল্যান ওয়াজ শুনতে যাওয়া হলেও ভাতিজা তার বান্ধবীর সাথে দেখা করতে যাবে ভাবছিল। আমরা যথারীতি পড়াশোনা শেষ করে 9টার দিকে রওনা দেই। এখানে বলে রাখা ভালো যে অনেক শীত পড়ার কারণে আমি আমার দাদুর শালটা গায়ে জড়িয়ে বের হই। আমরা হেঁটেই রওনা দিই, কারণ গ্রামের পথ, সেখানে কোনো যানবাহন ছিল না। তো হাঁটতে হাঁটতে রাস্তায় আমি কিছু জলপাই খুঁজে পাই। আমি ভাতিজা সুজনকে ডাক দিয়ে বললাম, দেখ জলপাই, চল কুড়াই, খেতে খেতে যাব। তখন সুজন বলে কয়েকটা নিয়ে যাবে ওর বান্ধবীর জন্য। তো আমরা দুজন জলপাই কুড়োতে কুড়োতে একেবারে জলপাইয়ের গাছের নিচে চলে যাই। জলপাই গাছটা ছিল বেশ পুরনো এবং অনেক মোটা। একদিকে আমি জলপাই কুড়াচ্ছি আর সুজন আমাকে লাইট মেরে আলো দেখাচ্ছে। হঠাৎ সুজন আমাকে বলে ওঠে, চাচা চলো জায়গা এখান থেকে। আমি বললাম, কেন, জলপাই নিবি না? ও শুধু বলে, আমি যা বলি তাই করো, চলো এখান থেকে। আমি কিছু মনে না করে চলে আসি ওর সাথে। সেদিন পরে বাড়ি আসার পর সুজন আমাকে হঠাৎ বলে, আচ্ছা তুমি কিছু টের পেয়েছো তোমাকে যখন বললাম যে চলো? তখন সুজন বলল, যখন তুমি জলপাই কুড়াচ্ছিলে আর আমি লাইট ধরেছিলাম, হঠাৎ আমি জলপাই গাছের পেছনের জঙ্গলের দিকে তাকায় দেখি একটা বুড়া লোক আমার দিকে বেশ রেগে তাকিয়ে আছে আর জঙ্গলের এই দিক থেকে ওই দিকে হেঁটে যাচ্ছে। কিন্তু লোকটার পা গুলো মাটি থেকে বেশ উপরে ছিল। সেটা দেখে আমি ভয় তোমাকে নিয়ে ওখান থেকে চলে আসি। তোমাকে বলি নাই, কারণ বললে তুমি ভয় পাবা। সেদিন সুজনের গায়ে জ্বর আসে আর জ্বরটা অনেকদিন যাবৎ থাকে। তার কয়েকদিন পরের কথা, আমি আমার ফুফাতো ভাই এবং কয়েকজন মিলে যাই বর্গা দেওয়া আখের খেতে। তখন রাত প্রায় আনুমানিক 9টা কি 10টা। বলে রাখা ভালো, আমাদের ক্ষেতটা যে লোক বর্গা নিয়েছিল সে ছিল একটু কঠিন মেজাজের। কেউ আখ খেতে চাইলে সহজেই দিত না। আমি আমার বন্ধুদের নিয়ে আখ খেতে গেলেও আমার বাড়িতে বলে দিত বা এসে আম্মুকে না করে যেত যেন পরবর্তীতে আর বন্ধুদের নিয়ে না যাই। তাই আমরা সবাই মিলে প্ল্যান করি আজ রাতে ওই লোকটাকে ইচ্ছে মতো ভয় দেখাবো আর আখ খাবো। আমি বাড়িতে বলে গিয়েছিলাম যে রাতে বাসায় আসবো না, সাজুর সাথে থাকবো। সাজু হচ্ছে আমার ফুফাতো ভাই। আমরা 3টা দলে ভাগ হই। এক দল যায় লোকটাকে ভয় দেখাতে, আর এক দল যায় আখ চুরি করতে। আমি সহ আরেক দল পাহারা দেই যেন কেউ এদিকে না আসে। প্ল্যান মতো সবাই সবার কাজে চলে যায় এবং আমি আর আমার দলের 3 সদস্য থাকি বাড়ির নিচে লোক পাহারা দেওয়ার জন্য। হঠাৎ ওই বাড়ি থেকে কিছু কুকুর আমাদের দেখে খুব চিল্লাচিল্লি করতে থাকে এবং আমরা সবাই দৌড় দিই সেখান থেকে। আমি আর এক বন্ধু ওসমান যাই একদিকে আর বাকিরা যায় অন্যদিকে। হঠাৎ ওসমান একটা গাছের শিকড়ের সাথে পা লেগে পড়ে যায় এবং আমি দৌড়ে একটু সামনে চলে যাই। আমি ওর জন্য একটু দাঁড়াই। একটু পর ওসমান হাঁপাতে হাঁপাতে এসে আমাকে বলে, তাড়াতাড়ি পালা, আম গাছের উপরে আমি কি জানি দেখছি, তাড়াতাড়ি বাড়ির দিকে চল। তারপর আমরা দুজন বাকিদের কথা না ভেবে যার যার বাড়ি চলে যাই। পরের দিন বিকালে আমরা সবাই আমাদের আড্ডাখানা একটা পাশের টঙের উপরে বসে আড্ডা দিচ্ছিলাম আর গত রাতের কথা ভেবে হাসছিলাম। হঠাৎ সবাইকে বলি, কালকে রাতে ওসমান ভূত দেখছে। তারপর সবাই ওকে জিজ্ঞেস করে, কি রে, তাই নাকি, ভূত দেখছুস বলে সবাই হাসাহাসি করছিলাম। কিন্তু এরপর ওসমান ভূতের যে বর্ণনা দেয় তা শুনে আমি আর সুজন রীতিমতো ভয় পেয়ে যাই। সুজনের দিকে আমি একবার তাকাই, দেখি সেও আমার দিকে তাকিয়ে আছে। কারণ সুজন যা দেখে অসুস্থ হয়ে পড়েছিল, ঠিক একই জিনিসটা দেখেছিল ওসমান। আমি অবাক হয়েছিলাম বৃদ্ধ লোকটার চেহারার বর্ণনা শুনে। কারণ প্রায় 2-3 মাস আগে দাদু মারা যাওয়ার সময় রাতে খাটিয়ার পাশে বৃদ্ধ লোকটার সাথে হুবহু মিলে যাচ্ছে ওসমান এবং সুজনের দেখা
সে বৃদ্ধের চেহারা। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে তার নাম সাইফুল্লাহ। ওনার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামে। পেন্নাই গ্রামটা বেশ কয়েক ভাগে বিভক্ত, উত্তর পেন্নাই, দক্ষিণ পেন্নাই, পূর্ব পেন্নাই, এরকম আর কি। ওনার যে বাড়িটা, এটা কোন পেন্নাই উনি সঙ্গত কারণে বলেন নাই, এটা গোপন রাখতে চেয়েছেন। ওনার জন্ম 1999 সালের জানুয়ারি মাসের 18 তারিখ সোমবার। সময়টা ছিল শেষ রমজান। ওই দিন সন্ধ্যার পর পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা যায়। পরের দিন রোজার ঈদ, অর্থাৎ ঈদ উল ফিতর। তো ঈদ উল ফিতরের আগের রাত 9টায়, অর্থাৎ শেষ রমজান যেটা, সেটা হয়ে গেছে, ইফতার হয়ে গেছে। রাত 9টার দিকে উনি জন্মগ্রহণ করেছেন। জন্মের সময়, তারিখ স্পষ্ট মনে থাকার পেছনে কারণ এইটাই যে পরের দিন ঈদ উল ফিতর ছিল, তাই। উনি তো জন্মগ্রহণ করেছেন একটা বিশেষ সময়, সুন্দর একটি সময়, একটা পবিত্র রাতে। পরিবারে একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। প্রথম রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত, চতুর্থ রাতে এসে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। 3টা রাত স্বাভাবিকভাবে গিয়েছে। ঈদের আগের রাত, তারপর ঈদের দিনের রাত, ঈদের পরের দিনের রাত। এরপর যে রাতটা আসবে, সেই রাতের আগের যে সন্ধ্যা, এই সন্ধ্যাতেই হঠাৎ করে শিশুটির আচরণে ভয়ঙ্কর পরিবর্তন ঘটে যায়। সে মায়ের বুকের দুধ খাওয়া পুরোপুরি রূপে বন্ধ করে দেয়। একটানা কান্নাকাটি করছে। এমন কান্না, এটা কোনো স্বাভাবিক কোনো শিশুর কান্না না। শিশুরা কান্নাকাটি করে, ক্ষুধায় কান্নাকাটি করে বা অন্য কোনো কারণে কান্নাকাটি করতে পারে, কিন্তু এমন কান্না অস্বাভাবিক রকমের কান্না। এটা কোনো কান্না না, এটা একটা আর্তনাদ, তীব্র আর্তনাদ, গলা ফাটানো আর্তনাদ, যে কারো বুকে কাপড় ধরিয়ে দেবে বাচ্চাদের এই কান্না। মা বাবা কোনোভাবেই থামাতে পারছেন না। আত্মীয় স্বজনরা চলে আসে, পাড়া প্রতিবেশীরা চলে আসে, সবাই মিলে চেষ্টা করে, কোনোভাবেই বাচ্চার কান্না থামানো যায় না। শরীরটা ভয়ঙ্করভাবে মাঝে মাঝে কেঁপে উঠছে, সময় গড়াচ্ছে, রাত গভীর হচ্ছে, কান্না তো থামে না। অজানা এক আতঙ্ক পুরো বাড়িটাকে মনে হচ্ছে গ্রাস করে ফেললো। দাদা দাদি তখন আর ধৈর্য ধরতে পারলেন না। দাদা দাদি বললেন, এটা কোনো স্বাভাবিক কান্না না রে, আর কিছুক্ষণ কাঁদলে বাচ্চাটা মারা যেতে পারে। নিশ্চয়ই কারণ নজর লাগছে বা অশুভ কোনো কিছু ছায়া পড়ছে ওর গায়ে। এক্ষুনি শাহাদত দারোগাকে ডাকতে হবে। শাহাদত দারোগা কোনো পুলিশের দারোগা না, উনি মূলত একজন কবিরাজ। তার নাম শাহাদত কবিরাজ। কিন্তু ওনার যে কাজকর্ম এতটা এগ্রেসিভ যে জিন ভূত তাকে দেখে মারাত্মক ভয় পায়। মানে এতটা ভয় পায়, উনি কোনো কাজে গেলে অতি দ্রুত সেই কাজের সমাধান উনি করে ফেলেন। খুব বেশিক্ষণ কোনো জিন ভূতের সাথে উনি কথা বলেন না। অল্প সময়ের মধ্যেই উনি যেটা করার দরকার উনি সেটা করে ফেলেন। কোনো নরম সুরে কথা বলেন না। জিন ভূতের কাছে এই শাহাদত কবিরাজি একটা মূর্তমান আতঙ্ক। জিন ভূতের কাছে উনি একটা জিন ভূত, এমন একটা অবস্থা আর কি। এই জন্যই তার এই বিশেষ এগ্রেসিভ আচরণের কারণে মানুষজন তাকে শাহাদত কবিরাজ না বলে শাহাদত দারোগা বলে অভিহিত করেন। উনি প্যারানরমাল বিষয় বোঝা বা সমাধানের বিষয়ে আল্লাহর রহমতে যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন। বাড়ির একজন সদস্যকে পাঠানো হয় এই শাহাদত কবিরাজকে আনতে। তখন তো সবার হাতে মোবাইল ফোন ছিল না, টর্চ লাইট নিয়ে রওনা দিয়েছেন। ফোন করে আর জানাতে পারেন নাই শাহাদত কবিরাজকে যে শাহাদত কবিরাজ বাড়িতে আছেন কিনা, ওনারা আসছেন। আর শাহাদত কবিরাজের কাছে তখন মোবাইল ফোন ছিল না। একটা রিক্সা নিয়ে যান, রিক্সার নিচে একটা হারিকেন ছিল, হারিকেনের টিমে আলোতে পথ চলছিল, আর যিনি যাচ্ছিলেন তার কাছে তো টর্চ লাইট ছিলই। মোটামুটি শাহাদত কবিরাজের বাড়িতে অল্প সময়ের মধ্যে পৌঁছে যান। শাহাদত কবিরাজ তখন জেগেই ছিলেন। তো উনি ওনার বেশ কিছু উপকরণ নিয়ে
আবার ওই রিক্সাতে রওনা দেন। কথা ছিল রিক্সাতে করে আবার তাকে পৌঁছে দিতে হবে। কবিরাজ আসেন, আসার পর উনি বলেন যে এই বাচ্চার উপর একটা শক্তি কাজ করছে না, অনেকগুলো শক্তি একসাথে কাজ করছে। উনি ঝাড়ফুঁক করলেন, রুকিয়া করলেন, আর এই সাইফুল্লাহ ভাইয়ের মা বাবাকে বলে দিলেন যে বাচ্চাকে কখনোই সন্ধ্যার পরে বাইরে নেবেন না, আর যখন আজান দেয় আজানের সময় ওকে বাইরে নেবেন না, আজান শেষ হয়ে গেলে নিতে পারবেন। খুব সাবধানে রাখবেন, সব সময় বাচ্চার সাথে কেউ না কেউ যেন থাকে। এখন তো কবিরাজকে বাড়ি পৌঁছে দেওয়ার পালা। আর তখনই আর একটা ভয়ঙ্কর ঘটনার সূত্রপাত ঘটে। সেটা হচ্ছে যিনি নিয়ে আসছিলেন এই শাহাদত কবিরাজ বা শাহাদত দারোগাকে, তিনি আবার শাহাদত কবিরাজকে পৌঁছে দেওয়ার জন্য রিক্সা নিয়ে রওনা দিয়েছেন। 3 জন লোক, রিক্সা চালক, ওই পরিবারের একজন ব্যক্তি আর শাহাদত কবিরাজ। রাত তখন প্রায় 10টা কি 10টার বেশি বেজে গেছে, চারদিকে ঘোর অন্ধকার। তো ওই সময় কিন্তু রিক্সা চালানো হতো ওই হারিকেনের মিটিমিটি আলোতে। গ্রাম্য পথ, কাঁচা রাস্তা, গাছপালা দিয়ে ঘেরা। রিক্সা চলছে আস্তে আস্তে, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ হঠাৎ কুকুরের ডাক আর ঝিঝি পোকার শব্দে কিন্তু নিস্তব্ধতাটা একটু কমে যাচ্ছিল। কিছুটা পথ আগানোর পরে শুরু হলো ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে রিক্সাটা ভারী হয়ে গেল। যিনি রিক্সা চালক কোনোভাবেই উনি রিক্সাটা টানতে পারছেন না, মনে হচ্ছিল পেছন থেকে কেউ রিক্সা টেনে ধরে রেখেছে। রিক্সাওয়ালা তার সিট থেকে নেমে পড়ে, নেমে সে দাঁড়িয়ে রিক্সার সামনের দিকে আগানোর চেষ্টা করে, তাও পারে না। এ পর্যায়ে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে চারদিকে খুঁজে দেখতে থাকে যে ঘটনা কি, চাকার নিচে কিছু পড়লো না কি হলো, না কিছুই তো নাই। এদিকে হয় কি, ওই হারিকেনের যে আলো এটাও আস্তে আস্তে কমতে থাকে। রিক্সা চালক মনে করলেন যে হারিকেনে কি ঠিকঠাক মতো কেরোসিন তেল উনি ভরেছেন। এই চিন্তা করে হারিকেনটা উনি খুলে ঝাঁকিয়ে দেখলেন যে ঠিক কি তো আছে, তেল তো ঠিক আছে, সমস্যাটা কি, হারিকেনের আলো কমে যাচ্ছে কেন? তখন হারিকেনের আলোটা বাড়ানোর জন্য একটা ছোট্ট গোলাকৃতির চাকার মতো থাকে, একটা হুইলের মতো থাকে, ওটা দিয়ে কিন্তু হারিকেনের যে সলতে এটা বাড়ানো যায় কমানো যায়। উনি আবার সলতেটা একটু বাড়িয়ে দিলেন, এরপর দেখলেন যে আলো আবারও কমে যাচ্ছে। এই যে এত কিছু হচ্ছে, এই যে শাহাদত কবিরাজ বা শাহাদত দারোগা যিনি, উনি কিন্তু তেমন কিছু বলছেন না, ওনার কোনো ভাবান্তর নাই, উনি শুধু বিড়বিড় করে কিছু পড়ছেন। আর তখনই শাহাদত কবিরাজ, ওই পরিবারের একজন সদস্য, আর হচ্ছে এই যে রিক্সা চালক, 3 জনেই দেখতে পান রাস্তার 2 পাশে যে গাছগুলো রয়েছে না, ওই গাছের আড়ালে জোড়া জোড়া চোখ দেখা যাচ্ছে, আর চোখগুলো লাল টকটকে জ্বলছে। এই চোখগুলো গোলাকৃতির চোখ না, মানুষের চোখের মতোই মনে হচ্ছে, কিন্তু লাল টকটকে জ্বলছে, মনে হচ্ছে চোখগুলো একটা লাইট। প্রথমে রিক্সা চালক আর এই যে সাইফুল্লাহ ভাইয়ের যে ফ্যামিলির যিনি সদস্য ছিলেন, মানে তার জ্যাঠাতো ভাই হয় আর কি, ওনারা মনে করছেন যে এইটা মনে হয় কোনো পোকা বা কোনো প্রাণী, কিন্তু না, এরা কোনো পোকা ছিল না, অন্য কোনো প্রাণী ছিল না। অল্প সময়ের মধ্যে দেখা গেল ছোট ছোট শিশুদের মতো তাদের দেহ, গায়ের রং অদ্ভুত রকমের ধূসর, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। এই গাছের আড়াল থেকে এরা তাকিয়ে আছে, কেউ খুব রাগান্বিত, কেউ বিশ্রীভাবে হাসছে, কেউ আবার স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে যিনি রিক্সা চালক আর এই সাইফুল্লাহ ভাইয়ের জ্যাঠাতো ভাই, এই দুজন তো মারাত্মক ভয় পেয়েছেন। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল এই চোখের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। একটু আগে হয়তোবা 10 জোড়া চোখ ছিল, এখন মনে হচ্ছে 15 জোড়া হয়ে গেছে, এরপরে 20 জোড়া, এরপর 25 জোড়া, এরকম মনে হচ্ছে বাড়ছে। এরই মধ্যে হয় কি, ওই রিক্সার সামনে দিয়ে কয়েকটা বাচ্চা দৌড়ে পার হয়ে যায়। তারপর দেখা যায় যে গরুর বাছুরের মতো অবয়ব, যেগুলোর মাথা আবার মানুষের মতো, এগুলো লাফিয়ে লাফিয়ে চলছে, ব্যাঙ যেভাবে লাফায় ওইভাবে চলছে। রাস্তার এপাশ থেকে ওপাশ যাচ্ছে, আবার কোথায় ওপাশ থেকে এপাশ আসছে, আবার কেউ কেউ সামনের দিকে চলে যাচ্ছে আর মাঝপথে অদৃশ্য হয়ে যাচ্ছে। আর রাস্তার এপাশ ওপাশ থেকে খুবই বিশ্রীভাবে হাসির আওয়াজ শোনা যাচ্ছে। ভয়ঙ্কর এক গা ছমছমে পরিবেশ। আর কোনো এক অদৃশ্য কারণে এরা একদম কাছ থেকে এসে কোনো ক্ষতি করতে পারছেন না, তাদের শরীরে হিট করতে পারছে না, কিছুটা দূরত্ব বজায় রেখেই ভয় দেখাচ্ছে। এরপর শুরু হলো আগুনের খেলা। 3টা আগুনের কুণ্ডুলি তাদের ঠিক মাথার উপর দিয়ে ভোঁ করে উড়ে গেল।
এটা তাপ ছিল এতটা ভয়ঙ্কর যে মনে হচ্ছে তাদের শরীরে আগুন ধরে যাবে, এতটা তাপযুক্ত এই আগুনের কুণ্ডলী। তখন ছিল শীতকাল, জানুয়ারি মাসের ঘটনা, তো শীতকাল ছিল। জানুয়ারি মাসে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ঠান্ডা থাকে আর কি। তাদের শরীরগুলো ঘেমে একদম একাকার। এই রিক্সা চালক, এই সাইফুল্লাহ ভাইয়ের জ্যাঠাতো ভাই, এই দুইজনই এই কবিরাজের 2 হাত চেপে ধরে রেখেছে। কিছুক্ষণ পর কবিরাজ বললেন, আরে ডরাইও না, ডরাইও না, আল্লাহ আছেন আমাদের সাথে, চুপ থাকো, দেখো এখন কি হয়। ওদেরকে ডাকছি, খালি এখন দেখো খেলতামাশা কি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে দেখা গেল যে আরো কয়েকটা আগুনের কুণ্ডলী কোত্থেকে যেন চলে আসছে। এগুলো আবার ধানি জমির উপরে গিয়ে মিলিয়ে গেল। এরপরেই ঘটলো আর একটা ঘটনা, সেটা হলো এই যে রাস্তার এই পাশে ও পাশে অনেকগুলো জোড়ায় জোড়ায় লাল লাল চোখ, মনে হচ্ছে এই চোখগুলো একে একে নিভে যাচ্ছে, জলজল করছিল তো নিভে যাচ্ছে। আর এরপর শুরু হলো আর্তনাদ, এমন আর্তনাদ মনে হচ্ছে যে এগুলোকে ভয়ঙ্কর ভাবে কেউ পেটাচ্ছে। এরা চিৎকার করছে, ব্যথায় মনে হচ্ছে এরা কুকড়ে যাচ্ছে, কান্নাকাটি চিৎকার। মাত্র মিনিট খানেক এরকম হয়েছে, এরপরে একদম সব কিছু স্বাভাবিক। তখন ওই কবিরাজ বললেন যে নাও এবার চালাও, আর কোনো ভয় নাই, আলহামদুলিল্লাহ সমস্যা শেষ। এরপরে কবিরাজকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তখন কবিরাজ বলেন যে তোমরা চলে যাও, ইনশাল্লাহ যাওয়ার পথে আর কোনো সমস্যা হবে না। কবিরাজকে তখন জিজ্ঞেস করলেন ঘটনাটা কি হয়েছিল। তখন কবিরাজ জানালেন একটা রহস্যময় ব্যাপার। কবিরাজ জানালেন এই যে সাইফুল্লাহ ভাই, উনি যখন জন্মগ্রহণ করেছেন, কবিরাজ জানালেন যে এই শিশুটার জন্ম হয়েছে এক বিরল রাত্রে, রমজানের শেষে, চাঁদ রাতে, আবার সোমবারটা ইসলাম ধর্মে একটা বিশেষ গুরুত্ব বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল সোমবারে। তো এই বিষয়গুলো মিলে গিয়েছে এই বাচ্চার বেলায়। আর এমন সময়ে এমন দিনে জন্ম নেয়া বাচ্চাদের প্রতি এই অশুভ শক্তিদের নজর থাকে। তারা বিশ্বাস করে এই ধরনের বাচ্চাদেরকে বলি দিতে পারলে তারা অনেক শক্তি অর্জন করবে। মূলত ওই রাত্রে যারা এসেছিল তারা ছিল টাহুরা প্রকৃতির জিন। এরা শিশু অপহরণ করে, শিশুদেরকে হত্যা করে, শিশুদেরকে বলি দেয়। আর ওই সময় এই যে কবিরাজ, শাহাদত কবিরাজ বা শাহাদত দারোগা, উনি তার অনুগত ভালো জিনদেরকে আহ্বান করেছিলেন। আর এই জিনগুলোর সাথে সাথে চলে এসে এই টাহুরা জিনগুলোকে দিয়েছে বেধড়ক মার। আর মার খাওয়ার পরে এরা পালিয়ে যায়। এরপরে সহি সালামতে ঠিকঠাক মতো সাইফুল্লাহ ভাই, জ্যাঠাতো ভাই আর রিক্সা চালক ওনারা চলে আসেন। প্রতিমধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তবে এই যে রিক্সা চালকের জ্বর এসেছিল, সেই সাথে এই সাইফুল্লাহ ভাই জ্যাঠাতো ভাইয়েরও জ্বর এসেছিল। তবে আল্লাহর রহমতে বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। পরবর্তীতে এই যে শাহাদত কবিরাজ, উনি গিয়ে ঝাড়ফুঁক করে দিয়েছেন এই দুইজনকেই। পুরোপুরি ঠিক হতে 1 মাসের মতো সময় নিয়েছিল। তবে এটা নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মনসুর উদ্দিন সংযুক্ত আরব আমিরাত থেকে, এবং তিনি কোনো একটি জায়গায় বসবাস করেন। স্পেসিফিক লোকেশন তিনি দিতে যাচ্ছেন না, মানে নির্দিষ্ট লোকেশন তিনি দিতে যাচ্ছেন না। তবে যেখানে তিনি, যে প্রভিন্সে বা যেখানে তিনি বসবাস করেন, সেই জায়গাটা ডেভেলপিং একটা জায়গা, সেটা আবার উন্নতি হচ্ছে সেই জায়গায়। এবং অনেক আমাদের দেশি মানুষ, বাংলাদেশি মানুষ এবং অন্যান্য আমাদের সাউথ এশিয়ানরা বসবাস করেন সেখানে। বেশ অনেক রকম কাজই করেন তারা, বিভিন্ন রকম প্রফেশনের সাথে যুক্ত। তো আমাদের মনসুর সাহেব যিনি, তিনিও একটা দোকানে চাকরি করেন সেখানে। এবং তার থাকার জন্য যে জায়গাটা, সেটা খুব একটু ডিফারেন্ট। তিনি বলেছেন তিনি যেখানে থাকেন সেই জায়গাটা বেশ অনুন্নত বলতে হচ্ছে অনেক প্রাচীন একটা জায়গা। এই জায়গা সম্পর্কে তিনি যে গ্রামটার কথা বলছেন যেখানে তিনি থাকেন, এটা একটা গ্রাম অ্যাকচুয়ালি, বা বসতি। যেখানে তিনি থাকেন সেই জায়গাটা নাকি একসময়
অ্যাবান্ডন হয়ে গিয়েছিল। অ্যাবান্ডন মানে মানুষজন চলে গিয়েছিল এখান থেকে। সেখানকার মানুষজন নাকি চলে গিয়েছিল অনেকটাই আমাদের দেশে, যেমন আমরা শুনি যে বিভিন্ন রকমের রোগ বালাইয়ের ভয়ে আমাদের দেশে কিন্তু একটা সময় গ্রাম থেকে মানুষ সরে যেত। তো কোনো একটা রোগ দেখা দিয়েছে, রোগের জন্য মানুষ চলে যেত, এবং সেই আমাদের দেশের গ্রামের যেই ঘটনাটা প্রচলিত ছিল সেটা কিন্তু বেশ অন্যরকম। যে সেই রোগকে নাকি দেখতে পেত গ্রামের মানুষরা। দেখা যেত ভর দুপুরে কেউ দেখেছে এরকম দাঁড়িয়ে আছে কেউ, এবং এরকম মুখে কাপড় টানা বা এরকম কিছু, আবার অনেকে দেখেছে তাদের ছাদের উপরে এরকম অনেক কিছু শুনতে পেত। এবং এই রোগ দেখা থেকে যেই রোগের দেখা পেত তাদেরই নাকি সে অসুখ হতো, এবং পরবর্তীতে গ্রাম উজাড় হয়ে যেত। আমাদের দেশে সাধারণত এরকম ঘটনা প্রচলিত আছে যে মানুষ সামনের দরজা দিয়েও পলাতো না, বাসার পেছন থেকে শীত কেটে বেরিয়ে যেত আমাদের দেশের মানুষ এই অসুখের ভয়ে। তো সেরকমই একটা কারণে নাকি সেই জায়গায়, যেই জায়গায় মনসুর সাহেবরা থাকেন বা মনসুর ভাইরা থাকেন, সেই জায়গায় নাকি এরকম কিছু ব্যাপার ঘটেছিল অনেক আগে, এবং সেখানকার গ্রামের মানুষরা সেই রোগ এবং এই জিনের ভয়ে তারা ওখান থেকে চলে যায়। তারপর নাকি অনেক বছর এটা এইরকমই খালি পড়ে আছে, এবং বেশ পুরনো বাড়ি এবং কোরাল এবং মাটি ইত্যাদি দিয়ে তৈরি করা বাড়িগুলো। আর এরকম স্ট্রাকচারের অনেকগুলো বাড়িঘর নিয়ে কিন্তু এই গ্রামটা বেশ বড় একটা গ্রাম, অ্যাবান্ডন, এবং তার মধ্যে বিভিন্ন গলি আছে, গলিগুলো একদম মানে নীরব নিথর এরকম থাকে। আর মনসুর ভাইদের যে থাকার জায়গা, তারা যেখানে ভাড়া থাকে, তারা কিন্তু এই যে গ্রামটার পরেই কয়েকটা ব্লক পরেই থাকেন, এবং সেটাও অনেক পুরনো একটা জায়গা, বেশ পুরনো, এবং এটা মনে হয় গ্রামেরই একটা কাইন্ড অফ লাইক এক্সটেনশন, মানে সেখানেও ওই গ্রামেরই হয়তো কিছু অংশ থেকেই এই বাসাটা নেওয়া। বেশ পুরনো বাড়ি এবং বেশ অল্প ভাড়ায় মনসুর ভাইরা এটা পাইছেন, এবং এই কারণেই তারা সেই বাসাটা নিছেন। এবং মনসুর ভাইয়ের কাছে এটা ব্যাপার মনে হয় না। তার বাসা থেকে তার কাজের দূরত্ব আধা ঘন্টা 35 মিনিটের মতো, হেঁটে গেলে বাইসাইকেলে গেলে আরো অল্প সময় তিনি আসতে পারেন। তার বাইসাইকেল একটা আছে, তো তিনি কখনো হেঁটে আসেন, কখনো বাইসাইকেলে আসেন, এবং তিনি এটাই সবচেয়ে বেশি পছন্দ করেছেন যে তার কাজের থেকে খুব অল্প দূরত্বেই বাসাটা। তো যাই হোক, তিনি ভয় পান না। মনসুর ভাই ওখানে আসেন, রাতের বেলায় আসেন, কাজ শেষ করে তার স্টোর বন্ধ করে যখন আসেন রাত হয়ে যায়। বেশিরভাগ সময়ই তিনি সাইকেল নিয়ে আসেন, অনেক সময় সাইকেল ছাড়াও হেঁটে হেঁটে আসেন। তো যখন সাইকেল ছাড়া হেঁটে আসেন তখন একটু অস্বস্তি লাগে তার কাছে, মনে হয় যে কেমন জানি, কারণ তিনি ওখানে শুনছেন যে মানুষজন নাকি অনেক কিছু দেখছে। এটা উনি ওই যে ওখানকার যারা লোকাল মানুষ আছে, আশেপাশে যারা অন্য আরব আছে যারা, তাদের কাছ থেকে শুনছেন যে ওইখানে নাকি মানুষজন এরকম দেখছে যে কিছু পোড়ায় খাচ্ছে। হ্যাঁ, মানে এরকম ঘটনা তিনি শুনছেন যে দেখছে যে ওই গ্রামের এই পাশে যে আগুন জ্বলতেছে। তা আগুন জ্বলা দেখে মানুষজন নাকি সামনে গেছে, যে দেখে যে ওইখানে মানে মানুষজন মনে হয় বারবিকিউ করতেছে এরকম। তো কাছে যে কিউরিয়াস মানুষ তাকাইছে, তাকায় দেখে যে মানে ওই ওই যেখানে পোড়াচ্ছে সেই জায়গাটা, সেটা একটা উদ্ভট কিছু পোড়াচ্ছে, এবং যারা তাকাইছে তারা দেখতে বিভৎস চেহারা। হ্যাঁ, মানে এরকম এর দেখছে মানুষ, এবং ওই গ্রামের মধ্যে নাকি আগুন দৌড়াদৌড়ি করতে দেখছে মানুষ, যে আগুনের তলায় দিক দিয়ে যাচ্ছে গলিগালার ভেতর দিয়ে, এবং বাড়ি ঘরের সামনে দাঁড়ায় দাও দাও করে জ্বলতেছে। তো এগুলা মানুষ দেখছে অনবরত, এবং অনেককে দেখা গেছে যে থাপ্পড় দিচ্ছে, এটাও শুনছে। তো মনসুর ভাই এটা নিয়ে খুব একটা কেয়ার করতো না, কারণ তিনি গ্রামের ছেলে, বাংলাদেশের, এবং তিনি অসংখ্য রাত গ্রামে চলাফেরা করছেন। সেখানে তিনি হেঁটে চলাফেরা করছেন, মোটরসাইকেল চালাইছেন, সাইকেল চালাইছেন, এগুলো তার কাছে কোনো কিছু মনে হয় না, বা দূর প্রান্তর। এবং এই তিনি এই ভূতের ঘটনা বা ইত্যাদি ইত্যাদি নাকি অনেক আগের থেকে শোনেন। তো রেডিওতে যখন হতো তখন থেকেই শুনতেন। তো তার খুব ইন্টারেস্ট ছিল, এবং এইসব কারণে তিনি অনেক জায়গায় বসে বসে শুনতেন। তো সেরকম তিনি মানে কিছু এক্সপিরিয়েন্স করেন নাই তখন পর্যন্ত, এই ঘটনাটা বলার এক পর্যন্ত। তো তিনি এরকম যেতেন আসতেন, এবং রাতের বেলা তিনি যখন দেখতেন যে চাঁদ উঠছে, তিনি ওই গ্রামের পাশ দিয়ে, তার আসা পড়তে কিন্তু গ্রামের একদম পাশ দিয়ে, তো তিনি ওই গ্রামের পাশ দিয়ে আসার সময় তিনি খেয়াল করতেন আর ভাবতেন যে এখানে কারা থাকতো, কেমন মানুষ, এরকম ধুধু করে কেন, ধুধু হয়ে আছে। তিনি মাঝে মাঝে ভাবতেন যে তার গ্রামের কিছু বন্ধু বান্ধব আছে, তাদের পেলে তিনি ওখানে বসে ওখানে মানে টাইম কাটাইতেন, পার্টি করতেন এরকম। এগুলো তিনি ভাবতে ভাবতে জানো দিক দিয়ে। তো এরকম কিছু দেখেন না, এবং তার বেশ ভালো লাগে, বেশ মানে অন্যরকম লাগে।
তো একদিনকার ঘটনা, যেটা ঘটার পর থেকে মনসুর ভাইয়ের এই চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। সেটা হচ্ছে মনসুর ভাই ওই দিন তার ওখানে কাজের মধ্যে বেশ ব্যস্ততা ছিল। তো মোটামুটি সেই ব্যস্ততাতে মানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগছে কাজের জায়গাটা, বেশ করে নিজেও বেশ হয়ে গেছেন আর কি, টায়ার্ড হয়ে গেছেন, কঠিন অবস্থা। তো তিনি বাজারও করছেন, তার বাসায় ওই দিন রান্না বাড়ার জন্য বাজার করা দরকার, বাজার করছেন। বাজার করে তিনি সেগুলো পলিথিনে ভরছেন। ভরে তিনি যখন সাইকেলটা নিছেন, তার সাইকেল নিয়ে আসবেন, তখন দেখেন যে ওই সাইকেলের চাক্কা হয়ে গেছে, লিক হয়ে গেছে, মানে পাম্প নাই সাইকেলের। তো চিন্তা করলেন যে এইটা তখন আর কোনো গুড না, এটা নিলে মানে এটাও টানা লাগবে আমার। তো তিনি ওই স্টোরের মধ্যে, দোকানের মধ্যে সাইকেলটা ঢুকায় রেখে লক করেন। একটু নিজের প্রতি নিজে বিরক্ত ফিল করতেছেন, কারণ সারাদিন কষ্ট করছেন, কাজ করছেন, সারা শরীরটা মনে হচ্ছে নোংরা, তাকে যেতে হবে আবার। আর যেখানে তিনি তাদের যে থাকার জায়গা, ওখানেও মানে যে বাথরুমটা হচ্ছে বাইরে, যেখানে গোসল করতে হয় বাইরে একটা জায়গায় আলাদাভাবে বাথরুম করা, তো এই করতে হবে তাকে ওখানে। এগুলা তার কাছে মনে হইতেছে যে একটা মানে পেইন, মনে হচ্ছে কোনো মতে যে যদি পড়ে থাকতে পারতো। আবার এই বাজারটা হাতে করে নিতে হবে। বাজারের মধ্যে রান্নার জন্য ওনাদের যে ফ্রোজেন মাছ ছিল সেগুলো প্যাকেট করে রাখা, ভিতরে ওইটা ভরে নিছেন। নিয়ে তিনি তার স্টোর ক্লোজিং এর সময় ক্লোজ করে তিনি বেরিয়েছেন আর কি। তো ওনার সাথে ওইখানে আরেকটা ছেলে ক্লোজিং করে কেরালার। তো দুইজনে মিলে ক্লোজিং করে উনি বেরিয়েছেন, বের হয়ে হাঁটা দিচ্ছেন। তো ছেলেটা তার সাথে কিছু দূর পর্যন্ত আসছে হেঁটে, তারপর বলতেছে যে তার বাসা আরেক জায়গায়, সে চলে গেছে হেঁটে আরেক জায়গাতে। আর মনসুর ভাই হেঁটে হেঁটে আসতেছেন। তো আসতেছেন, তার কাছে বেশ ভালোই লাগতেছে, কারণ না গরম না ঠান্ডা, এরকম একটা আবহাওয়া, এবং রাতের বেলা একটু ঠান্ডাই একটু বেশি পড়ে যায়। তো এরকম ধরে মূল রাস্তা ধরে হাঁটতে 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 তো তারপরে যেতে গলিতে ঢুকলেন তিনি। এখান দিয়ে কিন্তু গলি দিয়ে ঢুকে তারপরে তার ঢুকতে হবে সেই যে ওই তার অঞ্চল, ওখানে সেই গ্রামের পাশের রাস্তা দিয়ে তাকে যেতে হবে। তো তিনি যাচ্ছেন, হাতের মধ্যে যেহেতু বোঝা একটু অন্যরকম লাগতেছে, মানে একটু কষ্ট লাগতেছে হাতের মধ্যে, কারণ এই বারবার হাত বদল করেন, এই হাত থেকে ওই হাতে নেন। এর মাছের ব্লক কতগুলা ভিতরে, আর টুকিটাকি আরো কিছু জিনিস আছে, এটা ফ্রোজেন ফিশের ব্লক। তো এগুলা তিনি এক হাত থেকে আরেক হাতে নেন, আবার হাঁটতেছেন আর যাচ্ছেন। তো এক সময় তিনি ওই গ্রামের পাশ দিয়ে আসলেন আর কি, এসে তিনি যাচ্ছেন। তো কি জন্য জানি তার কাছে মনে হলো যে এই পাশে একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে তিনি সবসময় খেয়াল করছেন, তো কখনো যান নাই। তিনি খেয়াল করছেন যে তিনি যদি এখানে একটা গলি দিয়ে গিয়ে ওই মানে ওই গ্রামের ঘর বাড়ির ভেতর দিয়ে একটা জায়গা আছে গলি, তিনি ওইটা দেখছেন আগে, যে এই গলি দিয়ে যদি যে তিনি বা দিয়ে কেটে ডান দিক দিয়ে বের হন, বের হইলে একদম কিন্তু তার বাসার পাশের অংশটাতে যে তিনি উঠবেন। তার কাছে হঠাৎ মনে হলো যে আমি এই শর্টকাটটা নেই। এই চিন্তা করে তিনি হেঁটে ওই গলিতে ঢুকে গেলেন। তো ঢুকছেন রাতের বেলা, কিন্তু এখন কিন্তু এইখানে কিন্তু কোনো ল্যাম্প পোস্ট নাই, অন্ধকার, কিন্তু শুধু চাঁদের আলোতে ওই জায়গাটা আলোকিত হয়ে আছে। তো আকাশে চাঁদের আলো, এই চাঁদের আলোটা পুরো যখন একটা জায়গায় পড়ছে, কিন্তু ওই জায়গায় মানুষ নাই, শুধু ঘর বিভিন্ন, মানে আপনি বুঝতেছেন ঘর, এবং খুব পুরনো পুরনো ঘর, এবং আপনি জানেন যে একসময় মানুষ থাকতো, মানুষ এই জায়গাগুলো ভূতের ভয়ে অ্যাবান্ডন করে চলে গেছে। তখন কিন্তু আপনার কাছে আরো বেশি ভীতিকর মনে হবে। তো মনসুর ভাইয়ের কাছে হঠাৎ করে এরকম দেখার পরে মনে হইতেছে যে হতে পারে, তার কাছে একটু ভয় লাগতেছে, মনে মনে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মাথায় উকি দিতেছে। তো তিনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে বাঁয়ে তাকান, দেখেন যে ঘরগুলা দরজাগুলা খা খা করতেছে, দরজা নাই ওইটাতে, মানে দরজা নাই, জানালা নাই, পাল্লা নাই, পুরা খা খা করতেছে। আবার কয়েকটার মধ্যে এরকম দরজা জানলা আছেও। তো তিনি আরো সামনে গেলেন, একই অবস্থা, এবং তিনি একবারে দেখলেন যে কয়েকটা ঘর এরকম লাইন দেয়া। তো যখন তিনি এরকম হেঁটে হেঁটে বেরোচ্ছেন, তো মোটামুটি কিন্তু ওই অংশটা পার করে ফেলছেন। এবার আরেকটা টার্ন নিয়ে যে ঢুকছেন, এই জায়গায় এরকম আরো কতগুলা ঘর, তো আর ডান দিকে কতগুলা ঘর আছে এই পাশে এরকম। তো তিনি মাঝখান দিয়ে চলে যাচ্ছেন। তো তিনি একটা ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখতেছেন ওই ঘরের মধ্যে মনে হয় দরজা ছিল এক সময়, কিন্তু দরজাটা জরা চিহ্ন খোলা। এটা কেমন যেন বলছে বাড়ি খাচ্ছে, ঠাস 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 করে। তো মনসুর ভাই বোঝার চেষ্টা করলেন যে বাতাস নাই, মানে ওইরকম বাতাস নাই, হালকা মৃদু মন্দ বাতাস তো লাগতেছে গায়ে। এই ঠাস 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 শব্দটা কেমন হইতেছে, ভাঙা দরজার বাড়ি খাওয়ার, কিন্তু বাতাস নাই।
তো তিনি একবার ভাবলেন এখানে কি মানুষ থাকতেছে কেউ। পরে চিন্তা করলেন আরে মানুষ থাকলে তো বাতি জাতি জ্বলবে, আর একটা ঘরে কি মানুষ থাকবে, থাকলে তো আরো মানে কয়েকটা ঘর থাকবে আশেপাশে, এইভাবে তো একটা ঘরের মধ্যে মানুষ উঠে না। আর এই দরজাটা ঠাস 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 একটা রিদমিক ভাবে বাড়ি খেয়েছে কেন। তো একটু ভয় পেয়েছে কিন্তু মঞ্জুর ভাই, একবার তার মনে হলো যে উনি ঘুরে চলে যাক, ওই ঘরটার সামনে যাওয়ার সাহস হইতেছে না তার। ঘরটা কেমন যেন একটু এক্সটেন্ডেড সামনের দিকে বাড়ানো, তার কাছে মনে হলো যে একবার তিনি ঘুরে চলে যায় ওদিক দিয়ে, এবার চিন্তা করতেছে। আবার কি মনে করলো যে এত দূর রাস্তা আসছে এই শর্টকাটটা কাটানোর জন্য, আমি আর ঘুরে চলে যাবো ওদিক দিয়ে। এই চিন্তা করতে করতে তিনি যা থাকে কপালে মনে করে হাঁটা দিলেন সামনে। তো সে হেঁটে ওই ঘরের কাজ দিয়ে গেছেন, মানে জাস্ট দরজার প্যারালালি আসছেন। তিনি কিন্তু ওই বাড়ি খাওয়ার শব্দটা শুনতেছিলেন। ঠিক যখন দরজার পাশে আসছেন হঠাৎ করে মনে হলো যে বাড়ি খাওয়ার শব্দটা বন্ধ হয়ে গেল। তিনি নিজের অজান্তেই, একবার চাইছিলেন তাকাবেন না দরজার দিকে, নিজের অজান্তেই দরজার দিকে তাকাচ্ছেন। তখন তার কাছে মনে হলো ভিতরে বসে কেউ নিঃশ্বাস ফেলতেছে জোরে। নিঃশ্বাসটা কেমন হাঁপানি রোগী যেভাবে মানুষ নিঃশ্বাস ছাড়ে, অনেক কষ্ট করে করে নিঃশ্বাস নেয় সেরকম, মানে জোরে জোরে হাঁপানি রোগী যেরকম দেয় নিঃশ্বাস নেয় সেরকম, মানে খুব মানে বেশি রকমের যারা শ্বাসকষ্ট হলে যেরকম করতেছে ওরকম করে কেউ নিঃশ্বাস নিতেছে। কেন জানি শব্দটা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেছে মনসুর ভাই, তিনি মানে কেঁপে উঠছেন কাইন্ড অফ। তো তিনি তাড়াতাড়ি পার হইতে গেছেন। তো এই সময় তার নজরে পড়ছে, চাঁদের আলো পড়ছে যে অন্ধকারের মধ্যে মনে হলো দুইটা চোখ, মানে পুরা অন্ধকার ঘরের মধ্যে দুইটা চোখ শুধু। তারপর ওই ফিগারটা সামনে আসলো আরো। তো তিনি দেখতেছে একটা ছালার মতো পরা, মানে ছালা যেরকম হয়, ছালার রং যেরকম আর কি, টেন কালার টাইপের এরকম দিয়ে, মাথার উপরে চোখের দুই পাশ দিয়ে উপর দিয়ে এরকম মাথায় ঘোমটার মতো দেওয়া একটা মহিলার মতো চেহারা, কিন্তু মহিলা কিনা তিনি বলতে পারবেন না, কারণ চোখ দুইটার জন্য আর কিছু দেখা যাচ্ছে না, কতগুলো চুল বের হয়েছে। একটা হাত বাড়লো সামনে, তার সামনে এক হাত বাড়াই দিল এবং হাতটা একদম শীর্ণ, মনে হচ্ছে কঙ্কালের উপরে কেউ কালো চামড়া দিয়ে যদি পেঁচায় দেয় যেরকম হবে সেরকম। হাতের নখগুলো সুচালো, একদম পাখির নখের মতো এরকম তার সামনে এরকম বাড়ায় দিল। দিয়ে একটা কণ্ঠ শুনলো, তিনি একেবারে অ্যারাবিকে বলল তাকে, তিনি এমন ভাবে বলল, মানে এই কণ্ঠটা তার কাছে মনে হয় নাই কোনো মানুষের কণ্ঠ হইতে পারে। অবশ্যই নারী টাইপের কণ্ঠ, কিন্তু ভয়ঙ্কর, মানে যেটা বলছে তার মানে মাছ দেয় আমাকে এরকম। তো মনসুর ভাই ভয়ের চোটে কেঁপে উঠছে। তিনি ছোটবেলায় গ্রামে এরকম অনেক ঘটনা শুনছেন যে মাছ চায় এবং নাকি কণ্ঠে বলে মাছ দিয়ে এরকম এরকম এসে, এমনকি ওই যে আমি বললাম যে আমি শুনছিলাম যে অস্ট্রেলিয়ার মতো দেশে নাকি বাংলায় বোঝা মাছ দিয়ে। তো এইভাবে তার কাছে বসে অ্যারাবিকে, তো উনি তো আরবি বুঝতেন যেহেতু কাজ করেন দোকানে। তো ভয়ে তিনি থরথর করে কেঁপে উঠছেন। কেঁপে উঠে তিনি চিন্তা করলেন যে এখান থেকে মানে কিছু তো একটা করা লাগবে না। হাতটা সামনে দেখতেছেন তিনি, তার একটু সামনে। তিনি তাড়াতাড়ি তার ব্যাগের ভিতর থেকে মাছের একটা ব্লক নিয়ে ওই দিয়ে দিচ্ছেন, খেয়াল করেন নাই কিছু, ওইটা ওই হাতের মধ্যে দিচ্ছেন। দেওয়ার পরে উনি দিচ্ছেন দৌড়, মানে মাছটা ওইটা দিয়েই, বাকি ব্যাগটা কিন্তু পুরোটা দেন না, আরো 2-3টা ব্লক অন্য মাছ ছিল তার, দৌড় দিচ্ছেন তিনি। এখান থেকে দৌড় দিচ্ছেন তিনি, পিছনে ওই যে শব্দটা আরো লাউডলি শুনলেন, মনে হলো ওই লাউডলি শ্বাস টানতে টানতে তার পিছনে কেউ আসতেছে। তো মনসুর ভাই দৌড়াইছেন, মানে একেবারে প্রাণপণে দৌড়াইছেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি একেবারে তাদের ওই গলির শেষ মাথা দিয়ে বের হয়ে তার বাসার কাছে চলে আসছেন। বাসার কাছে এসে তার বাসার সামনে যে গলিটা ওইটাতে ঢুকছেন। অনেকটা বাংলাদেশে থাকে না, মানে যে অনেক ঘর বাড়ি থাকলে দেখা যায় অনেকটা এরকম বিভিন্ন বাসার পেছন দিয়ে যায় ওইরকম আর কি। তো ঢুকে একেবারে যখন বাসার সামনে চলে আসছেন, তিনি দেখতেছেন তার বাসায় বাতি জ্বলতেছে। তখন তিনি বুঝলেন যে বাসায় মানুষ আছে, বাকি যে 2জন রুমমেট আছে এদের মধ্যে কেউ আছে আর কি। তিনি একে দরজার কাছে যে হাঁপাইতে হাঁপাইতে 2 হাত দিয়ে হাঁটু ধরে তিনি ডাক দিচ্ছেন তার রুমমেটের নাম ধরে। তো 2বার ডাকার পরে একজন আসলো। কি হয়েছে ভাই? ও ভাই যে ঘটনা হয়েছে বলে তিনি ওই মাছের প্যাকেটটা দিয়ে বলে রাখেন, মানে ভয়ঙ্কর ঘটনা ঘটছে। কি ঘটছে? দাঁড়ান পরে বলতেছি। কিছুক্ষণ তিনি জিরাইলেন, জিরায় তিনি বললেন যে দাঁড়ান আমি আগে গোসল করে আসি ভাই, অনেক নোংরা লাগতেছে নিজেরে বলে তিনি ওই তার ওখান থেকে টাওয়েলারি নিয়ে
চলে গেলেন তাদের যে গোসলখানার মধ্যে। কিন্তু ভয় লাগতেছে, তিনি যা দেখছেন বা শুনছেন তার ভয় লাগতেছে, আর তিনি চাচ্ছেন যে একটু গোসল টোসল করে, যেরকম লাগতেছে তার কাছে নিজেকে মানে অপবিত্র ময়লা লাগতেছে। তো তিনি ঢুকলেন গোসলখানায়, ওখানে বাতি দিলে। এখন মজার ব্যাপার হচ্ছে তাদের গোসলখানার পেছনে ছিল খেজুর গাছ বেশ খানিকটা এই সাইডে, আর গোসলখানার ওপরে যে শেডটা দেওয়া ওইটা কিন্তু ওই যে ক্যারোগেটেড টিন প্লাস্টিক টাইপের একটা মোটা দিয়ে শেড দেওয়া, ওইটা কিন্তু পাকা করা ছাদ না। তো তিনি জাস্ট মানে মানে পানি অন করছেন, গোসল করবেন, এই সময় মনে হলো যে তার এই যে গোসলখানার ছাদের মধ্যে কিছু একটা ডিম করে পড়লো একেবারে জোরে। এরকম সাউন্ড হয় যে বড় কোনো বিড়াল টিড়াল এসে যদি পড়ে সেরকম একটা সাউন্ড, হ্যাঁ এরকম। আর খুব অস্পষ্টভাবে ভাঙা নারীর গলায় জানি কি বললো এখানে, এবং তার যে ওই যে গোসলখানার যে দরজাটা ছিল দরজাটার মধ্যে জোরে মনে হলো কেউ একটা থাম করে মারলো, এবং সাথে মানে হাতে নখ থাকলে যেরকম স্ক্র্যাচ করে যায় সেরকম শব্দ হলো। তো মনসুর ভাই তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, মানে সে জাস্ট পানি অন করে গায়ে একটু ঢালছিল পানি, ভয়ে মানে ওখান থেকে বেরোবে কিনা তাও বুঝতেছে না, আবার ওখানে থাকতেও পারতেছে না ভয়ের চোটে। তো তিনি তাড়াতাড়ি ওই অবস্থায় তিনি মনে মনে দোয়া পড়া শুরু করলেন, এবং কোনো মতে গায়ে পানি ঢেলে তিনি বেরোনোর প্রিপারেশন নিলেন। আর তার কাছে মনে হচ্ছে যে তার এই গোসলখানার আশপাশে ওই খারাপ জিনিসটা আছে। তো তিনি কোনো মতে যে লুঙ্গি, শুকনা লুঙ্গি পরে ভিজা লুঙ্গি হাতে নিছে, কাঁধের মধ্যে তিনি ওই টাওয়াল যেটা ছিল ওইটা নিয়ে দরজা খুললেন এবং দোয়া পড়তেছেন আর দরজা খুললেন। তারপর দোয়া পড়তে পড়তে তিনি ডাক দিলেন রুমমেটের নাম ধরে ডাক দিলেন। তো রুমমেট একটু পরে বের হয়ে আসলো এখান থেকে। তার আসলে কি হয়েছে তিনি বললেন যে ভাই রে ভাই আমার সাথে চলেন, বলে রুমমেট তাকে নিয়ে গেল ওইখানে রুমে। তো ঢুকে তিনি তাড়াতাড়ি রুমমেটকে বললেন যে ভাই এইখানে ভাই ভয়ঙ্কর অবস্থা। বলে কি? বলে যে এরকম আজকে দেখছি, একটু আগে আমার সাথে এরকম হলো। তো রুমমেট শুনে বললো যে আসলে তো ওই জায়গা সম্বন্ধে অনেক কথা শোনা যায়, যদিও আমরা দেখি না, কিন্তু মানুষজন তো বলে, হ্যাঁ মানুষজনের কাছে অনেক এরকম কথা ওই জায়গা সম্বন্ধে প্রচলিত আছে, কি করবেন? তো বলে যে এই তো, বলে যে আপনারা মনে হয় ভয় দেখাইছে বা কিছু বা সেই তো, যাক আমি দোয়া পড়ে দিয়ে আপনারে ফুটিয়ে দিই। তো তাদের আরেক রুমমেটও আসলো একটু পরে, আসার পর সে শুনলো, সে শুনে বললো যে যাক রাত্রেবেলা দোয়া দুরুদ পড়েই করবো। তো ওই দিন তিনজনে মিলে তারা গেছে রান্না করতে রান্নাঘরে, কারণ রাতের বেলা তো তিনজনে মিলে রান্না করতে গেছে। বাকি যে মাছের যে ব্যাগ নিয়ে আসছিল তাদের আরো কয়েকটা ব্লক ছিল, সেগুলা তাদের ফ্রিজে রাখছে, আর ওই একটা মাছের ব্লক বের করে তারা রান্না করতে গেছে। তো রান্না করতে যাওয়ার সময় তারা শুনতেছে তাদের যে রান্নাঘরের পিছনে ভয়ঙ্কর ভাবে বিড়াল ডাকতেছে, মানে বিড়ালের মানে ভয়ঙ্কর ডাক, মানে সাধারণ ভাবে ডাকে না, বিড়াল রাগ করলে যেভাবে ডাকে সেইভাবে ডাকতেছে, মানে একদম অন্যরকম কণ্ঠ। তো তখন ওই মনসুর ভাই বলল রুমমেটকে যে ভাই এই বুঝছেন এটা কিন্তু স্বাভাবিক না, এটা স্বাভাবিক কোনো বিড়ালের ডাক না। তো তখন রুমমেট বললো যে ভাই রান্না শেষ হইলে আমরা কয়েকটা পিস ওখানে রাখা শুনে ওই যে বাইরে যে খেজুর গাছের গোড়ায়। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো তার আরেক রুমমেট বললো ভাই রান্না শেষ হওয়ার কারণ তো আর লাগবো কেন, আপনি এমনি রেখে আসেন। যে তখন বললো যে এটা একটা ব্লক দিছি, মনসুর ভাই বলছে ব্লক দিছি, তারপরও তো তার মিটে নাই, সে তাই সেরকম ডাকতেছে, সে সবই চাইছিল আপনার কাছে, মানে কি করবেন, দোয়া পড়েন, দোয়া পড়ে আসেন আমরা যে রেখে আসি। তো তারা ওই মাছগুলা তখন কেবল জাস্ট ভাজি করছিল, সেখান থেকে তারা 2 পিস মাছ নিয়ে ওখানে রেখে আসছে। রেখে আসার পরে তারা ভিতরে ঢুকছে এবং দোয়া পড়তেছিল। তো যাক দোয়া পড়তে পড়তে ওই সময় বিলাল কিন্তু তারপরও ডাকাডাকি করছে অনেকক্ষণ। তো পরদিন যে দেখে যে ওই মাছের টুকরা নাই কিন্তু ওইখানে, তারা পরদিন দেখছে রাতের বেলা তাদের কাছে অনেক ভয় লাগছে, শুইতে মনে হচ্ছে যেরকম। মনসুর ভাই এরপর থেকে আর ওই রাত্রেবেলা আসতেন না একলা। মনসুর ভাই ওই যে তার রুমমেট যে অন্য একজন আছে তার সাথে আগে যোগাযোগ করতেন, করে তার সাথে মিট করতেন, তারপর 2 জন মিলে আসতেন ওখান দিয়ে। আর ওই শর্টকাট রাস্তা নেওয়ার তো প্রশ্নই আসে না, ওদিক দিয়ে আর আসতেন না তিনি। তো এরপর আর ওরকম ভয় পান নাই এরকম। তবে তিনি শুনছেন যে ওইখানে আরেক বাঙালি ভাই আছে, তারা থাকেন একটা বাসায় এরকম তাদের মতোই।
তো ওই বাসায় নাকি তাদেরকে ওই বলছে, প্রায় এসে বলে যেখান থেকে ভাগ, মানে আরবি ভাষা, আরবিতে বলে তাদেরকে এখান থেকে ভাগ বলে ক্যাক 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 করে হাসে বাসার পিছনে। ঠিক তাদের বাসার পিছনে হাঁটাহাঁটি করে আর বলে, প্রায় এরকম শুনে, এখান থেকে ভাগ বলে ক্যাক 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 করে হাসে, এবং অনেক সময় জানালা নক করে যায় বাসার। তো প্রথম প্রথম তারা ভাবতো যে এটা মনে হয় কোনো আরব বা কেউ এখানকার লোকাল কেউ বা কোনো বেদুইন টাইপের মানুষ করে আর কি। তো তারা এটা করার জন্য তারা যেরকম 4 জন থাকে, তারা 4 জনই একসাথে বেরোইছে এরকম শুনে একদিন। কেউ নাই বাসার আশেপাশে, কিচ্ছু নাই, মানে কোনো মানুষজন কিচ্ছু নাই, এই জায়গা বাসা খালি, মানে চারিপাশ খালি খা খা করতেছে। এবং তারা যখন আবার ঘরে ঢুকছে সাথে সাথে তাদের জানলার মধ্যে নক করছে। তো এটা ওই ওখানে শুনছে অন্য বাঙালির, এবং আরো টুকিটাকি এরকম এক্সপিরিয়েন্স নাকি অনেকেই পাইছে। তো যেটা মূলত তারা জানতে পারে সেটা তো বাঙালিদের কাছ থেকেই জানতে পারে, অথবা কখনো যদি ইন্ডিয়ান বা পাকিস্তানি কেউ শেয়ার করে তাদের কাছ থেকে। মোট কথা টুকিটাকি ছোটখাটো গল্প তারা শুনছেন। বাট আবার অনেকে ব্যাপার আছে যে অনেকে নাকি এটা স্বীকারই করে না। অনেক বাঙালি ভাই আছে, তাদের সাথে কথা বলছে, তারা বলে যে না ভাই আমরা কিছু দেখি নাই এই সেই। যাই হোক, মনসুর ভাইয়ের কথা হচ্ছে, ভাই এটা সবাই যে এরকম এক্সপিরিয়েন্স করবে এমন তো কোনো কথা নাই। যে কোনো মানুষ দেখতে পারে, যে কোনো মানুষেরই একটা এক্সপিরিয়েন্স হতে পারে। তো যার হয় সেই বুঝে জিনিসটা কতটা ভয়ের। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে তার নাম মোহাম্মদ মাহির আহমেদ সাইদ। উনি বর্তমানে রয়েছেন মালয়েশিয়াতে। ওনার দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কোন একটি গ্রামে। সঙ্গত কারণে ওনার গ্রামের নামটি উনি উল্লেখ করেন নাই। ঘটনাটি এখন থেকে প্রায় 15 বছর আগে ঘটেছিল। তখন উনি ক্লাস 4-এ পড়তেন। আমাদের দেশে স্কুল যেই সময়টাতে ছুটি থাকে, বিশেষ করে এরকম কয়েকটা সময় থাকে, গ্রীষ্মকালীন ছুটি পাওয়া যায়, শীতকালীন ছুটি পাওয়া যায়। তো এরকম গ্রীষ্মকালীন ছুটিতে উনি 7 দিন থেকেছিলেন নানার বাড়িতে। এরপর উনি নিজের বাড়িতে আসেন। আসার পর উনি আরো খুশি হন, কারণ ওনার মেজো ফুপু তখন ওনাদের বাড়িতে বেড়াতে এসেছেন। ওনার মেজো ফুপু ওনাকে খুবই স্নেহ করেন, ভালোবাসেন। উনিও মেজো ফুপুকে খুব ভালোবাসেন। উনি যখন আসলেন তখন দেখলেন যে মেজো ফুপু অন্যান্য সময় তাকে দেখে, অর্থাৎ এই সাইদ ভাইকে দেখে যেরকম খুশি হয়, আবেগ আপ্লুত হয়ে যায়, জড়িয়ে ধরে, এবার মনে হলো কেন যেন এতটা ভালোবাসা উনি দেখালেন না। ওনার চেহারাটা বেশ মলিন, ওনার মুখে অতটা আনন্দ এখন নেই যেরকমটা আনন্দ উনি পূর্বের বিভিন্ন সময় দেখেছিলেন। কিছুটা উনি হোঁচট খেয়েছিলেন যে ফুপু আগের মতো কি আমাকে আদর করে না। তবে পরবর্তীতে বিষয়টা উনি আর মাথায় রাখেন নাই, ভুলেই যান। মনে হলো যে ফুপু অসুস্থ, এই কারণেই হয়তো এরকম করে নাই, এরকমটাই উনি চিন্তা করেছেন। ফুপুর সাথে রাতের বেলা ঘুমানোটা এটা ওনার একটা অভ্যাস হয়ে গিয়েছিল। ছোটবেলা থেকেই ফুপুর সাথে রাত্রে ঘুমাতেন। তখন ক্লাস 4-এ উঠেছেন, খুব তো বেশি বড়ও না। উনি ফুপুর সাথে রাতের বেলা ঘুমাবেন। কিন্তু কেন জানি এই সাইদ ভাইয়ের মা বাবা এই জিনিসটা মেনে নিচ্ছেন না। ওই সময় সাইদ ভাইকে বোঝাচ্ছেন, বাবা ফুপু অসুস্থ, ফুপুর শরীরটা ভালো না, ওনাকে একা একা থাকতে দাও, তুমি আমাদের সাথে আসো। কিন্তু এই সাইদ ভাই তো নাছর বান্ধা, উনি তো পূর্বের যে অভ্যাস, এই অভ্যাস উনি ধরে রাখবেন এরকমই চিন্তা করেছেন। আর ফুপু এতদিন পর আসছেন, তার সাথে দেখা, ফুপুকে তো উনি ছাড়বেন না। ওনার মা বাবা অনেক চেষ্টার পরও যখন এই সাইদ ভাইকে নিতে পারলেন না, কি আর করা, রেখে দিলেন। তবে দুজনের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল, যেটা কিন্তু সাইদ ভাই ওই বয়সে বুঝতে পেরেছিলেন। কিন্তু কেন এমনটা হলো এটা বুঝতে পারেন নাই। ছোট মানুষ, এসব বিষয়ের খুব একটা পাত্তা দেন নাই। যাই হোক, ফুপুর সাথে গল্প গুজব করে ঘুমিয়ে গেছেন। রাত কয়টা বাজে ওনার ঠিক মনে নাই, আনুমানিক রাত 2টোর মতো হবে। ওনার ঘুমটা হঠাৎ করে ভেঙে যায়। মনে হলো খাটের উপর ঝাঁকুনি হচ্ছে আর কর্কশ কিছু আওয়াজ শোনা যাচ্ছে। উনি তড়িঘড়ি করে উঠে বসলেন।
ঘরে ডিম লাইটের আলো ছিল। ওই আলোটা মোটামুটি ভালোই স্পষ্ট ছিল। ওই আলোয় সাইদ ভাই স্পষ্ট দেখতে পারলেন যে ফুপু খাটের উপর বসে আছে, চুলগুলো এলোমেলো, আর ফিস ফিস শব্দ করে কি যেন বলছে। আর পুরো রুমটা কাঁচা মাছের দুর্গন্ধে ভরে গেছে একদম। উনি এটা দেখে জোরে জোরে ওনার আব্বু আম্মুকে ডাকাডাকি শুরু করছেন। কিছুক্ষণের মধ্যেই ওনার আব্বু আম্মু চলে আসলো। দরজাটা ভেতর থেকে কিন্তু বন্ধ ছিল না, খোলাই ছিল ভেতর থেকে, যার কারণে সহজেই চলে আসতে পারলেন। এরপর ওনার আব্বু আম্মু এসে রুমের লাইট জ্বালালেন। লাইট জ্বালানোর পর এই সাইদ ভাই যেটা দেখতে পারলেন, এটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন যে ফুপু চুল এলোমেলো করে দিয়ে বসে আছে, তার চোখগুলো রক্তের মতো লাল, আর চোখগুলো এত বড় বড় করে উনি তাকিয়ে আছেন, মনে হচ্ছে এখনই চোখ দুটো, চোখের যে কোটর, এই কোটর থেকে বেরিয়ে আসবে, এত বড় করে তাকিয়ে আছেন, এত ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। সাইদ ভাইয়ের আব্বু এসেই ফুপুর পাশ থেকে এক হ্যাঁচকা টান দিয়ে সাইদ ভাইকে সরিয়ে নেন। সাইদ ভাইয়ের আব্বু বললেন যে ভয় পেও না বাবা, তোমার ফুপুর কিছু সমস্যা আছে, এই জন্যই উনি অসুস্থ, এই জন্য আমাদের বাসায় আসছেন ট্রিটমেন্টের জন্য, আর এই কারণেই তোমাকে ঘুমোতে নিষেধ করেছিলাম, তুমি আসো, কোনো সমস্যা নাই। সাইদ ভাইকে তো সরিয়ে দিলেন। এরপর সাইদ ভাইয়ের আব্বু অন্যান্য যারা পুরুষ সদস্য ছিলেন তাদেরকে ডাকলেন, তারাও আসলো। তারা আসার পরও একই দৃশ্য দেখলো যে একই রকম ভাবে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে সকলের দিকে তাকিয়ে আছে ফুপু, আর বিড়বিড় করে কি যেন পড়ছে, মাঝে মাঝে উদ্ভট রকমের অঙ্গভঙ্গিও করছে। সাইদ ভাই পরে জানতে পারলেন এই সমস্যাটা নাকি আরো 2 সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে। আশেপাশে যে সমস্ত কবিরাজ ছিল তারা ট্রিটমেন্ট করেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। মূলত ভালো চিকিৎসার জন্যই ফুপু এই বাড়িতে এসেছেন 4 দিন ধরে। উনি তো নানার বাড়িতে ছিলেন, যার কারণে উনি বুঝতে পারেন নাই। এদিকে সাইদ ভাই ভয় পেতে পারেন, উনি ছোট মানুষ ছিলেন, তাই ওনাকে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যাই হোক, ওই রাত্রে এখন দাদা চাচা যারা আসছেন, এখন কি করবেন এত রাতের বেলা? এত রাতের বেলা কবিরাজ কোথায় পাবেন? রাত তখন 2টোরও বেশি বাজে, সারা রাত তো এভাবেই কাটাতে হবে। এই চিন্তা করছেন। এর ভিতরে ঘটে যায় আরেকটা ব্যাপার, সেটা হলো যখনই সাইদ ভাইয়ের দাদা ফুপুর সামনে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করেছেন, তখনই ফুপু অকথ্য ভাষায় দাদা সহ সবাইকে গালিগালাজ শুরু করেছেন। আয়াতুল কুরসি পাঠ করতে গেলে ফুপু দাদার গলা টিপে ধরতে আসে, হবার উপক্রম। এভাবে আরো অনেকক্ষণ চলতে থাকে। ফজর আজানের পর ফুপু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ওই রাত্রে কেউই 2 চোখের পাতা এক করতে পারেনি, কারোরই ঘুম হয় না গেল। পরের দিন সকালবেলা সাইদ ভাইয়ের দাদা ভালো একজন কবিরাজের উদ্দেশ্যে রওনা হলেন, আর দুপুর 12টার দিকে এক মধ্যবয়সী লোককে সাথে করে ওনাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। ফুপু তখন গভীর ঘুমে আচ্ছন্ন, সারা রাত তো ঘুমাতে পারেন নাই ফুপু, পজেসড অবস্থায় ছিলেন, সকাল থেকে উনি ঘুমাচ্ছেন। কবিরাজ যেই না ফুপুর রুমে প্রবেশ করলো, ফুপু কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। কি হলো, হঠাৎ করে ফুপু ঘুম থেকে সোজা উঠে বসলো। মনে হলো উনি ঘুমের ভান করে পড়েছিলেন, উনি সব বুঝতে পারছিলেন। সোজা উঠেই বিকট শব্দে হাসাহাসি শুরু করলেন, আর কবিরাজকে এক পলক দেখেই কবিরাজের নাম ধরে বলতে লাগলো, কিরে আবু সালেহ, তুই এখানে কেন? কবিরাজ আবার বলে উঠে, তুই আমার নাম জানিস, আমার নাম ধরে বললি, তুই চিন্তা করছিস কি? তুই আমার নাম ধরে ডাকলি দেখে আমি ভয় পেয়ে গেছি? এটা যদি ভেবে থাকিস তাহলে তোর ধারণা সম্পূর্ণ ভুল। এই কথা বলার পর কবিরাজ ফুপুর পাশে এসে দাঁড়িয়ে তার সাথে থাকা ব্যাগ থেকে কিছু একটা বের করেন। এটা মনে হলো যে গাছের শুকনো পাতা। এরপর একটা বোতল থেকে একটু পানি বের করলেন, সেগুলো একত্রে মিশিয়ে কি যেন পরে ফুপুর হাতের তালু এবং মাথায় দিয়ে দিলেন। ফুপু কিন্তু তখনও বিকট শব্দে হাসাহাসি করছেই, কবিরাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন কথা বলছে। কবিরাজ একটা পর্যায়ে এসে ফুপুর সাথে থাকা জিন, অর্থাৎ ফুপুর ভিতরে যে জিনটা ছিল তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওই জিনটা ওই কবিরাজের সাথে কথা বলতে চায় না। কি উদ্দেশ্যে এসেছে, কি আশয় বিষয় কিছুই বলতে চায় না। জিন কোনোভাবেই আসল কথা বলে না, খালি কবিরাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, গালিগালাজ করে।
তবে একটা কথা বারবার কবিরাজকে উদ্দেশ্য করে ওই জিনটা বলছিল যে তুই যদি আমার পথের কাঁটা হতে চাস তাহলে তুই তোর জীবন হারাবি, এই কথাই বারবার বলছিল। কবিরাজ উনি ওসবের পাত্তা না দিয়ে উনি ওনার মতো করে রুকিয়া করেই যাচ্ছিলেন। একটা পর্যায়ে এসে অবশ্য ফুপুর শরীর থেকে ওই জিনটাকে বের করতে সক্ষম হন। কবিরাজ যাওয়ার সময় বলে যান যে ফুপুকে আরো ভালো এবং অভিজ্ঞ কোনো আলেম বা রাকিকে দেখাতে হবে। আপাতত উনি যে কাজটা করেছেন এটা এ পর্যন্ত ঠিক আছে, তবে এটা সমাধান নয়। উনি ওই বাড়িটা বন্ধ করে দেন, এরপর উনি চলে যান। পরিবারের ভিতর কিন্তু আতঙ্ক থেকেই গেল। এরপর 2টা দিন তেমন কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওই রাতের পর থেকে, যেই রাতে ফুপুকে ওই ভয়ঙ্কর অবস্থায় দেখেছিলেন, এরপর থেকে কিন্তু ওই সাইদ ভাই ফুপুর সাথে ঘুমানোর আর সাহস করেন নাই। আর এরপর থেকে কোনো রাতেই খুব একটা ভালো ঘুম ওনাদের কারোরই হচ্ছিল না। 6 দিনের মাথায় আবার শুরু হলো আর একটা সমস্যা। ওই দিন বিকেলবেলা দেখা গেল ফুপু ফ্রিজে রাখা কাঁচা মাছ মাংস খাওয়া শুরু করেছে। মাছগুলো ফ্রোজেন অবস্থায় রয়েছে, বরফের মতো শক্ত হয়ে আছে। ওইটার উপরে কামড় দিয়ে উনি খাবার চেষ্টা করছেন আর বলছেন কতদিন খাই না রে, কতদিন খাই না এগুলা, এই বলে এগুলো খাওয়ার চেষ্টা করছেন। সাইদ ভাইয়ের আম্মু রান্নাঘর থেকে এসে দেখে ফুপুর এই অবস্থা, উনি এই কাণ্ড করছেন। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওনার চিৎকারে অন্য সদস্যরা চলে আসছেন, তারাও এসে দেখেন এই কাণ্ড। এই অবস্থায় ফুপু কি করেন, উনি ওই মাছ মাংস যেটা উনি হাতে রেখেছিলেন আর কি, ওইগুলো নিয়ে উনি মূলত যেই ঘরটাতে থাকতেন আর কি, ওনাকে যেই ঘরটাতে থাকার জন্য দেওয়া হয়েছিল ওই সময়, ওই ঘরে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দেন। অন্য সদস্যরা দরজার উপরে নক করছেন, এই খোলো খোলো, কিন্তু ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজে বলতে থাকে, খবরদার আমাকে বিরক্ত করবি না তোরা, আমি এখন এগুলো চিবিয়ে চিবিয়ে খাবো, আর যদি আমাকে বেশি বিরক্ত করিস তোদেরকেও কিন্তু চিবিয়ে চিবিয়ে খাবো। এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। কেউ আর ভয়ে ফুপুকে ডাকার জন্য সাহস করছে না। সন্ধ্যার কিছুক্ষণ পর সাইদ ভাইয়ের আব্বু আসে। তো এরপর ওনার আব্বুকে পরিবারের অন্য সদস্যরা যখন সবকিছু খুলে বলেন, তখন ওনারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলেন যে এবার এমন কিছু করতে হবে যাতে করে এটা স্থায়ী সমাধান হয়। প্রতিনিয়তই তো ফুপুর অবস্থা আরো খারাপ হচ্ছে। কাঁচা মাছ মাংস তো আগে কখনো খায় নাই, এখন তো এগুলো খাওয়া শুরু করেছে। তার মানে হচ্ছে অবস্থা দিনকে দিন আরো ভয়াবহ হচ্ছে। এতদিন তো অনেক কবিরাজি দেখাইলাম, কাজ তো হয় না, স্থায়ী কোনো সমাধান তো হচ্ছে না। কি করা যায়? স্থায়ী সমাধানের দিকে ওনারা যাওয়ার চেষ্টা করছেন। এই জন্য টুকটাক ঝাড়ফুঁক ওইভাবে ওনারা করাচ্ছিলেন না, কেননা ওতে কোনো সমাধান হয় না। যতবার করানো হচ্ছে এর পরের অবস্থা আরো খারাপ হয়, কয়েকদিন ভালো থাকে আরো খারাপ হয়। এইভাবেই 1টা মাস পার হয়ে যায়, সমস্যার কোনো কুল কিনারা হচ্ছে না। এই 1 মাসে পরিবারের লোকদের রাতের ঘুম যে কি জিনিস এটা ওনারা খুব ভালোই টের পেয়েছেন, কারণ কেউই ঠিক মতো রাত্রে ঘুমাতে পারতেন না। এইভাবে তো চললো বেশ কিছুদিন। এরপর ওনাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ইট ভাটা আছে, এই ইট ভাটার ওই দিকটাতে একটা কবিরাজ বাস করত। তো ওই কবিরাজের কাছে গিয়ে যখন এই সমস্যার কথা বলা হয়, এরপর উনি পরের দিন আসার জন্য রাজি হন। উনি বলে দেন ওনার কিছু জিনিস লাগবে, আগরবাতি, 6টা মোমবাতি, একটা লাল গামছা, কুরবানি হয়েছে এমন একটি পশুর হাড়, কচি বেল পাতা, আরো কিছু জিনিস। সবকিছু জোগাড় করলেও একটা জিনিস জোগাড় করতে খুব কষ্ট হয়েছিল, সেটা হলো কুরবানির পশুর হাড়। কারণ হচ্ছে এই ঘটনা যখন ঘটা শুরু হয়েছে তার থেকে 7-8 মাস আগে কুরবানি চলে গেছে। এই সময় তো কুরবানির পশুর হাড় জোগাড় করা সহজ বিষয় নয়। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে সেটিও কোনোভাবে জোগাড় করা হয়। কবিরাজ বেলা 11টার দিকে ওনাদের বাড়িতে আসেন। কবিরাজ বাড়ির সামনে এসে সরাসরি বাড়িতে না ঢুকে প্রথমে এই সাইদ ভাইয়ের দাদাকে বললেন যে ওনাদের বাসা থেকে যেন একটি মাটির তৈরি এমন একটি বস্তু তাকে দেয়া হয় যেটা হাড়ি জাতীয় কিছু হবে। ওই সময়ে একটা দইয়ের হাড়ি ছিল বাড়িতে, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। তো ওই জিনিসটা এনে দেয়া হলো, ওটার মধ্যে পানি দেওয়া হয়েছিল। তো পানি সমেত ওই হাড়িটা কবিরাজের হাতে দেয়া হয়।
ওই সময় কবিরাজ বেশ কিছু দোয়া দুরুদ পরে ওই পানির মধ্যে ফু দেন। ফু দেওয়ার পর বাড়ির মেইন যে দরজায় এটাই ছিটিয়ে দেন। এরপর উনি ঘরে প্রবেশ করেন। এরপর কবিরাজ দাদাকে বলে ওঠেন যে এই বাড়িতে নাপাক এবং খুবই দুষ্টু জিনের অবস্থান রয়েছে। এরপর কবিরাজ একটা বৃত্ত আঁকেন, আর ওই বৃত্তের মধ্যে কবিরাজের যে সমস্ত চাহিদাগুলো ছিল, যে উপকরণগুলোর কথা উনি বলেছিলেন, সেগুলো ওখানে রাখা হয়। কবিরাজ এগুলো দিয়ে একটা আসন তৈরি করেন। তো কবিরাজ কিন্তু উনি বাইরে আছেন, ফুপুর সাথে দেখা হয় নাই, কিন্তু ফুপু ঘরের মধ্যে চিৎকার করে গালিগালাজ শুরু করেছে, আর ঘরের ভিতর সব জিনিস ভাঙচুর করা শুরু করেছে। সবকিছু রেডি হয়ে যাওয়ার পর কবিরাজ এক পর্যায়ে বলেন যে যান, তাকে নিয়ে আসেন। কবিরাজের কথা মতো ফুপুকে আনার জন্য যেই না সাইদ ভাইয়ের আব্বা রুমে প্রবেশ করেছেন, শুধু সাইদ ভাইয়ের আব্বা না, সাইদ ভাইয়ের দাদা, চাচা, ওনারা প্রবেশ করেছেন, তখন ভয়ে তাদের রক্ত জমে যাওয়ার মতো অবস্থা। তারা দেখেন যে ফুপুর চেহারা পুড়ে যাওয়া, স্কিন এরকম মনে হচ্ছে আর কি, মানুষের চেহারা পুড়ে গেলে কিরকম হয় ওই রকম হয়ে গেছে। তারা সবাই এটাই দেখছে, চোখে রক্ত জমাট হয়ে আছে। একটা মানুষের চেহারা এরকম হয়ে যায় কিভাবে? বিভিন্ন ভয়ের গল্পে শুনেছেন যে ঝলসানো মুখ, কিন্তু তার চেহারা এরকম হলো কিভাবে? কবিরাজ তখন বলেন যে আপনারা কি দেখছেন, ভয় পায়েন না, ওর চেহারা ঠিকই আছে, আপনারা এখন এই অবস্থায় দেখছেন, ওকে নিয়ে আসেন। তাকে জোর করে টেনে হিচড়ে ধরে নিয়ে আসা হয়। 3-4 জন শক্ত সমর্থক পুরুষ মানুষ, তারাও ফুপুর সাথে পেরে উঠতে পারছিলেন না কোনোভাবেই। যখন ওই বৃত্তের মধ্যে আনা যাচ্ছিল না, এরপর কবিরাজ উঠে তার বোতল থেকে কয়েক ফোঁটা পানি ফুপুর দিকে যেই না ছিটিয়ে দিয়েছেন, এরপর মনে হলো ফুপু কিছুটা শান্ত হয়ে গেছে। তারপর তাকে টানতে টানতে এনে ওই আসনের মধ্যে বসানো হয়। ফুপু আসনে বসা মাত্রই কবিরাজ করেন একটা কাজ, সেটা হচ্ছে ফুপুর মাথার চুলের 3 দিক থেকে 3টা গিট দিয়ে দেন। এরপর কবিরাজ হাসতে হাসতে বলেন, তোর ক্ষমতা শেষ রে, তোর ক্ষমতা শেষ। আমি না চাইলে এখন কোনোভাবেই তুই এই শরীর থেকে আর বের হইতে পারবি না। আমি যতক্ষণ না পর্যন্ত এই চুলের গিট না খুলবো, তুই এই শরীরেই থাকবি। এরপর ওই কবিরাজ জিনের সাথে কথা বলা শুরু করে। এতদিন তো ওই জিন কিছুই বলতো না, এবার জিন বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। জিনকে যখন জিজ্ঞেস করা হয় কি কারণে এই মেয়েটাকে কষ্ট দিচ্ছে, এরপর জিন বলছে আমার ইচ্ছা, আমার ভালো লাগছে, তাই আমি রোজ তার বাড়ির পাশ দিয়ে কবরস্থানের সামনে আসা যাওয়া করি। ও আসতেছিল, দেখছি, ভাল লাগছে, পরে ধরছি, এটা আমার ইচ্ছা, আমার মন চাইছে তাই। তো ফুপুর যেই বাড়িটা, ওই বাড়ির ওখানে একটা কবরস্থান রয়েছে। ফুপুর যেই মেইন বাড়ি, এটি সোনাগাঁও উপজেলার পানাম যে নগর রয়েছে, পানাম নগর এর কাছাকাছি একটা জায়গায়। তো তাদের বাড়িটা একটা ছোট বিলের সাইডে, একটি রাস্তা রয়েছে, মাদ্রাসা রয়েছে, ঈদগাহ রয়েছে, ওই এলাকার কবরস্থান রয়েছে, আর কবরস্থানের পাশে বিশাল একটা বড় তুলা গাছ রয়েছে। তো ওই জিনটা বলে একদিন নাকি ফুপু মাগরিবের নামাজ পড়ার জন্য বাইরে উজু করতে গিয়েছিলেন। ওই সময় ওই জিনটা তার উপর আসর করতে সক্ষম হয়েছে। এর আগে আসর করার চেষ্টা করতে পারে না, কিন্তু ওই সময় পেরেছে। আর ওই তুলা গাছে সে নাকি বসবাস করে। আর সে জানায় যে এই শরীর থেকে সে যাবে না। প্রথমে কবিরাজ যেটা করেন সেটা হলো ভালো করে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই যেহেতু যাবে না, সাফ সাফ বলে দেয়। তখন কবিরাজ বলে দেন, ঠিক আছে, তুই যাবি না তো যা, তোকেও আমি ছাড়বো না। তোকে তো আমি ভালো করে বললাম, তুই কি ভাবছিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দেব? দেখ আমি তোর কি করি। এই বলে ফুপুর ঠিক 2 হাত দূরে একটা বালিশ রাখেন। বালিশ আনতে বলেছিলেন, বালিশটা রাখা হয়। কবিরাজ কিছু দোয়া দুরুদ পরে ওই বালিশের উপর ফুল দেন। এরপর কবিরাজের সাথে আনা একটি বেত দিয়ে ওই বালিশের উপর আঘাত করতে থাকেন। কবিরাজ যেই না বালিশের উপর বেত দিয়ে আঘাত করতে থাকেন, তখন ফুপু বিকট শব্দে চিৎকার চেঁচামেচি শুরু করেন। কবিরাজ বলতে থাকেন, ভালো করে তো বলছিলাম রে, তুই আমার সাথে বেয়াদবি করছিস, এবার এটার শাস্তি তুই ভোগ কর। আগে তোকে ইচ্ছা মতো পিটায় নেই, তারপর তোকে বোতলবন্দি করব। এই বলে কবিরাজ ক্রমাগত বেত দিয়ে বালিশের উপর আঘাত করছেন। আর ফুপু তো বিকট চিৎকার শুরু করেছেন, এত জোরে চিৎকার করছেন যে এইটা স্বাভাবিক কোনো চিৎকার না। আশেপাশের মানুষ চিৎকারে 2 কানের উপর হাত চেপে ধরে রেখেছেন, এমন একটা অবস্থা।
এভাবে একটা পর্যায়ে কবিরাজ কিছুটা ক্লান্ত হয়ে পড়েন। যখন ক্লান্ত হয়ে পড়েছেন, এর মধ্যে সাইদ ভাই করেন আর একটা কাজ। সেটা হচ্ছে, যখন দেখেন যে হুজুর বেদটা পাশে রেখে দিয়েছে, সাইদ ভাই ছোট মানুষের এগিয়ে গিয়ে বলেন যে হুজুর, আমি আপনার কাছে একটু সাহায্য করতে চাই, এই জিনটাকে আমি একটু পিটাতে চাই। এর কারণে বহুদিন যাবত আমরা রাত্রে ভালো করে ঘুমাইতে পারি না। এর কারণে ফুপু কষ্ট পাচ্ছে, ফুপু আমাকে খুব স্নেহ করে, ভালোবাসে। এই জিনটারে আমি একটু পিটাই, আপনার কাছে একটু সাহায্য করে, আপনি ক্লান্ত হয়ে গেছেন। হুজুর মৃদু হেসে দিয়ে ওই বেতটা সাইদ ভাইয়ের হাতে দেন। সাইদ ভাইও উনি ওনার রাগটা মিটাচ্ছেন সমানে, ওই বেতটা দিয়ে ওই বালিশের উপরে সমানে পেটানো শুরু করেছেন। আর ওই যে পেটানো, এর কারণে ফুপু আবারও চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। সাইদ ভাই তো ছোট মানুষ, 15-20টা বালিশের উপরে আঘাত করার পর উনিও ক্লান্ত হয়ে পড়েছেন। তখন এই সাইদ ভাইয়ের আম্মু যে কাজটি করেন সেটা হচ্ছে যে ওই বালিশটা ওখান থেকে নিয়ে পাশের রুমে রেখে দেন। হুজুর সেটা বলেছিলেন রেখে দেওয়ার জন্য। তো এরপর তো সাইদ ভাইকে ওখান থেকে নিয়ে গেছেন, কারণ সাইদ ভাইয়ের ভিতরে প্রচন্ড রাগ ছিল যে ফুপুকে কষ্ট দিচ্ছে, সারা রাত তাকেও ঘুমাইতে দেয় না, ওনারাও ঘুমাইতে পারেন না। এই জিনের উপর প্রচন্ড রাগ তার। তো সাইদ ভাইকেও পাশ থেকে নিয়ে গেছে ওনার আম্মু। এরপর আর ওনাকে ঢুকতে দেয় নাই। এরপরে কি হয়েছে, এটা সাইদ ভাইয়ের আব্বু আম্মুর কাছ থেকে সাইদ ভাই পরবর্তীতে শুনেছিলেন যে এর পরেও কিন্তু ওই কবিরাজ যখন জিনের সাথে কথা বলে, কবিরাজ বলে যাবে না, সম্ভব না, সে যাবেই না। উল্টো কবিরাজকে হুমকি দিচ্ছে যে এখান থেকে যদি একবার সে ছুটতে পারে তাহলে সেটাই নাকি কবিরাজের জীবনের শেষ সময় হবে। এরপর নাকি কবিরাজ কিছুটা সময় হো হো করে হাসে, এরপর বলে, তুই যে শয়তান বদজিন, তোর কি মনে হয় আমি কি তোকে সেই সুযোগ দেব? সেই সুযোগ তো তুই কখনোই পাবি না রে। এরপর কবিরাজ বলে, তোকে আমি অনেক সুযোগ দিছি, তুই তো আমার কথা শুনলি না, এবার আর তোকে কোনো সুযোগ দেয়া হবে না। এরপর কবিরাজ কি করেন, তার ব্যাগ থেকে একটি কাচের বোতল বের করেন। অনেকক্ষণ নাকি ওই বোতলের উপরে উনি বিভিন্ন ধরনের দোয়া দরুদ পরে ফু দিচ্ছিলেন। এরপর ফুপুর মাথায় যে 3টা গিট দিয়ে রেখেছিলেন, চুলের বেনি প্রথমে কয়েকটা করা হয়েছিল আর কি, 3-4টা বা 3টা বেনি করা হয়েছিল, যেটা এই সাইদ ভাইয়ের আম্মুকে বলেছিলেন করতে। উনি দ্রুত চুলের বেনি করে ফেলেছিলেন, ওই বেনির মাথায় আবার 3টা গিট দিয়েছিল, উনি এই 2টা বেনির গিট খুলে দিয়েছেন। এরপর একটি লাল গামছা দিয়ে ফুপুর নাক মুখ বাদে শরীরের অন্য অংশটা ঢেকে দেওয়ার চেষ্টা করেন, মানে যতটুকু ঢাকা যায়। এরপর একটি বোতল থেকে কিছু পানি নিয়ে কাচের বোতলটা ওই পানিতে কিছুটা সময় ভিজিয়ে রাখেন, যতটুকু ভেজানো যায় আর কি। তারপর সেখান থেকে আরেকটু পানি ফুপুর চোখে এবং নাকে ছিটিয়ে দেওয়া হয়। এরপর ফুপুর শরীরে মনে হলো খিঁচুনি শুরু হয়ে গেছে। তখন কবিরাজ এই কাচের বোতলটা, উনি এই কাচের বোতলের মুখটা খুলে রেখেছেন। যখনই নাকি এই কাচের বোতলটা ফুপুর নাকের কাছে ধরেছেন, তখন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। দেখা গেল ফুপুর নাকের ভেতর দিয়ে কালো একটা ধোঁয়া বের হলো এবং এই ধোঁয়াটা সোজা কুণ্ডলি পাকিয়ে ওই বোতলের মধ্যে প্রবেশ করলো। সাথে সাথে ফুপু অজ্ঞান হয়ে পড়ে। আর কবিরাজ উচ্চ স্বরে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি। এরপর কবিরাজ বলে, আর কোনো চিন্তার কারণ নাই, এটাকে ধরে ফেলছি, এরপর যা করার দরকার আমি করব, তার আর কোনো কবিরাজি চিকিৎসার দরকার নাই, ডাক্তারের কাছে নিয়ে যান, ওষুধ টষুধ খেলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, আর কোনো চিন্তা নাই। এরপর কবিরাজ উনি কিছু পানি পড়া দিয়েছিলেন, তেল পড়া দিয়েছিলেন, ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। আর কবিরাজ বলেছিলেন যে 1 সপ্তাহ কোনো আমিষ জাতীয় খাবার, মাছ মাংস এগুলো যেন তাকে না খেতে দেওয়া হয়। এরপর কবিরাজ চলে যান। সত্যি আল্লাহর রহমতে ফুপু একদম স্বাভাবিক হয়ে যান। কিন্তু এরপর থেকে আর একটা ঘটনা ঘটতে থাকে এই সাইদ ভাইয়ের সাথে। এই ঘটনা 3 দিন পর থেকে এই সাইদ ভাই একটা স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্নটা হচ্ছে, ঘুমের মধ্যে উনি কালো কিছু অবয়ব দেখতেন। তাদের মুখ উনি দেখতে পারতেন না, তাদের দেহের গঠন ছিল 10 থেকে 11 ফুট উচ্চতার আনুমানিক। সেই অবয়বগুলো নাকি স্বপ্নে এসে তাকে হুমকি দিত। স্বপ্নের মধ্যে উনি দেখতেন যে উনি একটা রাস্তা দিয়ে বাসায় ফিরছেন,
ওনার পিছন দিয়ে কারা যেন দৌড়ে আসছে। তাকিয়ে দেখেন যে ভয়ঙ্কর আকৃতির এই অবয়বগুলো, চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। আর এর ভেতরে আর একটা অবয়ব দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এই সাইদ ভাইয়ের ফুপু। তার মুখ দিয়ে লালা ঝরছে, চোখগুলো রক্ত জবার মতো লাল টকটকে, আর তার হাতে বড় একটা মাছ কাটার বটি। আমরা বাজারে মাছ কাটার যে বড় বড় বটি দেখতে পাই না, কিছু লোকজন মাছ কাটে, ওই রকম একটা বটি, সেটা দিয়ে এই সাইদ ভাইয়ের দিকে তেড়ে আসছে। উনি তারপরে দৌড়াচ্ছেন, মনে হচ্ছে উনি আগাতে পারছে না, এখনই এসে ধরে ফেলবে। আর পেছন থেকে রাগে ভয়ঙ্কর ফুসফুস শব্দ শোনা যাচ্ছে। উনি ওনার মতো করে দৌড়ানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই উনি দৌড়াতে পারছেন না, আগাতে পারছেন না। ঘুম থেকে উনি ধর্মার করে উঠে বসেন, দেখলেন সারা শরীর ঘেমে একদম ভিজে একাকার হয়ে গেছে, হার্টবিট অনেকটা বেড়ে গেছে। উনি তো আম্মু আম্মু বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওনার আম্মু ঘুম থেকে জেগে ওঠেন, বলেন কি হয়েছে, সবটার কথাটা বলেন। সব শোনার পর ওনার আম্মু কিন্তু একবারের জন্য ওনাকে বলেন নাই যে বাবারে তুই দুঃস্বপ্ন দেখছিস, বরং ওনার আম্মু চিন্তিত হয়ে পড়েন। ওই যে কবিরাজ, ইটভাটার কাছে যে কবিরাজ, যেটা যিনি এই সমস্যার সমাধান করেছেন, তার কাছে নিয়ে যাওয়া হয় পরবর্তী দিন সকালবেলা। কবিরাজ সব শোনার পরে বলেন যে বাবা ভয় পেও না, তুমি স্বপ্নে যাদের দেখতে পাও তারা হচ্ছে ওই দুষ্টু জিনের সঙ্গী। তুমি যেহেতু বালিশে আঘাত করেছিলে, এই কারণে ওরা কিছুটা তোমার উপর ক্ষিপ্ত হয়েছে, তবে চিন্তার কোনো কারণ নাই, ওরা তেমন কোনো ক্ষতি করতে পারবে না। এরপর 17 দিনের কিছু আমল দিয়ে দেন, এই আমলগুলো করতে হবে। তো 17 দিন এই আমলগুলো করছেন। 17 দিনের মধ্যে উনি কোনো ধরনের কোনো স্বপ্ন দেখেন নাই, এরপর আর কোনো সমস্যা হয়ও নাই। ওই জিনটাকে নিয়ে যাওয়ার পর, বোতলবন্দি করার পর কি করেছে ওই কবিরাজ সে বিষয় জানা যায়। তবে ফুপু আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর সাইদ ভাইও ভালো আছেন, উনি বড় হয়েছেন, এখন উনি প্রবাস জীবনে রয়েছেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আদিতমারি লালমনিরহাট থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা পাবনা জেলার একটা ঘটনা। তো এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন পাবনা থেকে একজন, তার নাম হচ্ছে তুষার। আর তুষারের সাথে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আজকে আমি শেয়ার করব। রাসেল ভাই, তুষারের বাসা হচ্ছে পাবনার চাটমোহর এলাকায়, পাবনা জেলার চাটমোহর এলাকায়। তো এই ঘটনাটা আজ থেকে 2011 সালের ঘটনা, প্রায় 15 বছর আগের ঘটনা একটি। তো রাসেল ভাই, চাটমোহরের ওইদিকে দেখা যায় যে যে নদী আছে, বড়াল নদী আছে, বিশেষ করে চাটমোহরে বড়াল নদী যে আছে, ওইখানে এই চাটমোহরের বড়াল নদীর কিনারায় বিশাল বিশাল বট গাছ দেখা যায়। তো গ্রামের মানুষ আসলে বলে যে এই বট গাছগুলোর বয়স নাকি আনুমানিক 100 থেকে 150 বছর পর্যন্ত, তারও বেশি। তো তুষার ভাইয়ের বাড়ি একদম সেই চাটমোহর বড়াল নদীর কাছেই। তো ঘটনাটা ঘটেছিল আপনার হচ্ছে গরমের দিনে। তো তুষার এবং তার বড় ভাই, তার নাম হচ্ছে সোহেল, তো বাসায় অনেক গরম থাকার কারণে, আর সে সময় আসলে তাদের বাসায় ইলেকট্রিসিটিও ছিল না, 2011 সালের কথা। তো ইলেকট্রিসিটি না থাকার কারণে তারা গরমে অতিষ্ঠ হয়, তারা চিন্তা করলো যে সেই বট গাছে যে ওখানে তো নদীর পাশে, ওখানে বাতাসও খাওয়া যাবে, গল্প গুজব করা যাবে, ভালো লাগবে। তো গরমের কারণেই তারা সেই বট গাছের নিচে যেতে আগ্রহ প্রকাশ করে দুজনেই। তো তারা সেখানে যায়। তো ওখানে যখন তারা গিয়ে বসলো, তারা অনুভব করলো যে চারপাশটা কিরকম যেন নিস্তব্ধ, হালকা বাতাস আছে, কিন্তু চারিদিকটা কেমন যেন অন্যান্য দিনের থেকে আজকে খুবই শুনশান। রাসেল ভাই, এখানে বলে রাখি যে যে বট গাছটা যে আছে, এটা একটা বিশাল বড় বট গাছ, প্রায় 150 বছরের পুরনো একটা বট গাছ। আর বট গাছের যে ঝুড়িগুলো আছে সেগুলো এতটাই আপনার হচ্ছে ঝুড়িগুলো এতটাই লম্বা যে যেটা আর কি পানির কাছ পর্যন্ত, নদীর হলো দেখা যায় যে অনেকগুলো ঝুড়ি পানির সুই সুই অবস্থায় এরকম
দেখা যাচ্ছিল। তো নদীতেও পানি বেশি ছিল না, মিডিয়াম পানি ছিল। তো ওই বটগাছটা একদম নদীর কিনারায়। আর এই এলাকার মানুষ আসলে এখানে আসে আরাম করার কারণে দেখা যায় দিনের বেলা মানুষ আসলে এখানে বিশ্রাম নেয়, যার কারণে এই বটগাছটার নিচে আর কি পাকা করে দিয়েছে। এটা কে পাকা করে দিয়েছে তিনি এই বিষয়টা বলেন নাই। তো যাই হোক, তো হঠাৎ তুষার ভাই খেয়াল করলো যে ওই বট গাছে ঝুলে থাকা ঝুড়ির সাথে কিছু একটা ঝুলে আছে। তো সে প্রথমে ভাবলো হয়তো কোনো পুরোনো কাপড়। তো রাতের বেলা যেহেতু, তো তিনি হলো একটা টর্চ লাইট নিয়ে গেছিলেন, এবং তিনি যখন সেই টর্চ লাইট টর্চ লাইট মেরে সেই জিনিসটাকে দেখতে যান, তখনই যেন তার কলিজা কেঁপে উঠলো। দেখলো যে ওটা কোনো কাপড় নয়, বরং একটা পুরনো চামড়ার থলে। আর সেই থলেটা নিজে নিজেই উপর নিচে করতেছে, নড়াচড়া করতেছে, যেন এরকমটা মনে হচ্ছে যে সেটার ভিতরে জ্যান্ত কোনো প্রাণী নিঃশ্বাস নিচ্ছে। তো তুষার ভাইয়ের সাথে যে বড় ভাই ছিলেন, ওনার নাম হচ্ছে সোহেল। তো উনি বেশ সাহসী ছিলেন। তো তিনি বললেন যে হয়তো কোনো বাদুড় বা বড় কোনো পাখি সেটার ভিতরে আটকে গেছে, যার কারণে এটা এভাবে নড়তেছে, তো ভয় পাস না। তো তারা একটু পর দেখলো যে ওটা তো খুবই মানে বেশি বেশি নড়তেছে। আর বাদুড় বা ইয়া হলে তো এটা সবসময় নড়ার কথা না, এটা কিছুক্ষণ নড়াচড়া করলে পরে তো থেমে যাওয়ার কথা, কিন্তু এটা অনবরত নড়ে যাচ্ছে। তো তারা আরেকটা জিনিস অবলোকন করলো, বিশেষ করে তুষার ভাই আরেকটা জিনিস অবলোকন করলো যে সেই চামড়ার মতো যে থলেটা, যেটা ওই ঝুড়ির মধ্যে ঝুলে আছে, সেটা ধীরে ধীরে পানির দিকে এগিয়ে যাচ্ছে। তো সোহেল ভাই আর তুষার ভাই যখন উঠে দাঁড়ালো এটা দেখে, তখন তারা দেখলো সেই বট গাছের উপর থেকে কেউ একজন ফিসফিস করে কথা বলছে। কণ্ঠস্বরটা যেন ঠিক একটা অস্বাভাবিক, মানে অনেকগুলো শব্দ মিশ্রিত একটা কণ্ঠ তৈরি হলে যেরকম হয় সেই রকম। এটা দেখে তো তারা খুবই ভয় পেল, এবং তারা চিন্তা করলো যে এখানে যা কিছু হচ্ছে সবকিছু অস্বাভাবিক, যা আগে তো এরকম হয়নি। তো রাসেল ভাই এখানে বলে রাখি, নর্মালি কিন্তু মানুষ এখানে এই বটগাছের এখানে ৮টা ৯টার বেশি থাকে না। গ্রামের ৮টা ৯টা বলতে তো অনেক রাত। তো মানুষ দেখা যায় যে সর্বোচ্চ ৯টা হলেও, অনেক কয়জন মানুষ একসাথে জড়ো হলে মানুষ ৯টা পর্যন্ত আড্ডা দেয়। কিন্তু তারা আজকে দুজনেই ছিল, অন্যান্য মানুষ বা কোনো কেউ ছিল না সাথে। এবং তারা অনুভব করে যে তার রাত প্রায় 10টা বেজে গেছে। আর এই সময় এই ধরনের উপর থেকে বটগাছের উপর থেকে ফিসফিনি শব্দ তারা দেখতেও, মানে উপরে তাকাতেও লাইট জ্বালিয়ে দেখতে খুবই ভয় পাচ্ছে। এবং সেই সাথে সেই ঝুলে থাকা ঝুড়ির একটা থলের মতো অবয়ব, সেটা পানির দিকে নামতেছে, আবার উপরে উঠতেছে। তো এই দুইটা বিষয় নিয়ে তারা খুবই ভয় পায়। এবং যখনই তারা আলোচনা করে যে, বিশেষ করে বড় ভাই সোহেল ভাই যখন বললো যে তুষার চল বাসায় চলে যাই, এখানে থাকা যাবে না, তো তখনই তারা অনুভব করলো সেই বটগাছটার সমস্ত যে ঝুড়িগুলো আছে, সেগুলো যেন সাপের মতো করে কিলবিল করে নড়াচড়া করতেছে। এটা দেখে তারা দুজনে এত পরিমাণ ভয় পায়, সোহেল ভাই বলে যে তুষার দৌড় দে। তো তারা দুজন দৌড়াতে থাকে। রাসেল ভাই বলে রাখি, এখানে আসলে ওই তুষার ভাইয়ের বাসার থেকে বটগাছটার দূরত্ব প্রায় হচ্ছে 1/2 কিলোমিটার। তো তারা দুজন হলো, তাদের যত শক্তি আছে তারা সেখান থেকে দৌড় দেয়, কারণ তারা প্রচন্ড ভয় পেয়েছিল। তো তারা অনেকক্ষণ দৌড়ালো, যেখানে 1/2 কিলোমিটার রাস্তা তাদের কাছে 5 মিনিট সময় লাগার কথা না, সেখানে তারা প্রায় 20 মিনিট ধরে দৌড়ালো। কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে তারা এখনো সেই নদীর পাড়েতেই আছে। তাদের থেকে পিছনে 200 ফিট দূরে সেই বটগাছটা দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। এবং সেই
ঝুড়িগুলো মনে হচ্ছে কিলবিল করতেছে, এটা স্পষ্ট তারা দেখতে পাচ্ছে। রাসেল ভাই, তুষার ভাই এবং সোহেল ভাই এত পরিমাণ ভয় পায় যে তারা 20 মিনিট ধরে দৌড়াচ্ছে, অথচ 5 মিনিটের রাস্তা তাদের বাসা। তাহলে তারা কোথায় দৌড়াচ্ছিল এতক্ষণ, তারা কোনোভাবে বুঝতে পারলো না। তো রাসেল ভাই যখনই তারা আবার দৌড়ালো, দুজনেই দৌড়াতে দৌড়াতে তারা মানে একসময় অনুভব করলো তারা হলো তাদের গ্রামে নেই, গ্রামের বাইরে চলে এসেছে। অথচ ছোটবেলার থেকে সেই রাস্তাগুলো তাদের এত পরিচিত, কিন্তু এটা তো কখনো একজনের ভুল হলে তো দুইজনের তো ভুল হওয়ার কথা না। তারা দেখে যে চতুর্পাশে দেখে ঠাহর করার চেষ্টা করে যে তারা কোথায় এসেছে, কিন্তু তারা কোনোভাবেই বুঝতে পারতেছে না। তো যখনই তারা চিন্তা করে যে হয়তো তারা ভুল রাস্তা দিয়ে চলে এসেছে এবং তারা হলো যে রাস্তা দিয়ে দৌড়ে এসেছিল সেই রাস্তা দিয়ে পুনরায় ফেরত যাওয়ার চিন্তা করে, এবং যখন প্রায় 1 কিলোমিটার তারা রাস্তা আসে, একই যে রাস্তা দৌড়ে গিয়েছিল সেই রাস্তা দিয়ে যখন তারা আবার হেঁটে হেঁটে 1 কিলোমিটার আসে, তখন তারা দেখতে পায় একটা শ্মশান ঘাট, নদীর ধারে একটা শ্মশান ঘাট, এবং সেই শ্মশান ঘাটের পাশেই একটা বট গাছ। এবং এই বট গাছটা সেই বট গাছটা যেটাতে তারা বিশ্রাম নিয়েছিল, একই জায়গা, কিন্তু এখানে তো শ্মশান ছিল না। তাহলে এই শ্মশান টাইপের আবার কোথা থেকে আসলো শ্মশান ঘাটটা? তারা এটাও দেখে যে শ্মশানের চিতা জ্বলা না থাকলেও সেই শ্মশানটার দেখা যায় হলো কিছু দিয়া, কি বলে এটা, আপনার হিন্দুরা আসলে ওই যে দিয়ে ছোট ছোট গোল গোল দিয়ে বাটিতে প্রদীপ জ্বালায় রাখে। তো দেখা যায় সেই শ্মশানে কয়েকটা প্রদীপ জ্বালানো, আর সেই শ্মশানটার সাথে একটা ছোট্ট একটা ভাঙ্গা একটা মন্দির দেখা যাচ্ছে। কিন্তু তারা ছোটবেলা থেকে তো বড় হয়েছে, এখানে তো কোনো এই ধরনের মন্দির বা কোনো কিছু তো ছিল না, কোনো শ্মশান ছিল না। তারা খুবই আবার অবাক হয় এবং প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায়। এবং যখনই তারা চিন্তা করে যে এখানে তো বটগাছের ঝুড়িগুলো সাপের মতো দেখাচ্ছিল, কিন্তু এখন দেখে যে তারা সেগুলো এখন আর সাপের মতো দেখাচ্ছে না, একদম সবকিছু স্বাভাবিক, কিন্তু এখানে শ্মশান ঘাটটা দেখাচ্ছে। তো এরপর তারা আরো আবার সেই ফিসফিসানি শব্দটা শুনতে পায়, যেটা এর আগে শুনেছিল। মনে হচ্ছিল যে অনেকগুলো মানুষ একসাথে যেন ফিসফিস করে কথা বলতেছে, তারা এরকম শব্দ শুনতে পায়। এবং তারা দুজনে আবার প্রচন্ড পরিমাণ ভয় পায়, এবং এবার তারা বাসার দিকে আবার যেহেতু রাস্তা চিনে ফেলেছে এবং বাসার দিকে দৌড় দেয়, এবং তারা ঠিকই 5 মিনিটের মধ্যে তাদের বাসায় চলে যায়। এবং বাসায় যাওয়ার পর তারা সেদিন বাসায় কোনো কিছু না বলে তারা ঘুমিয়ে পড়ে, এবং সকাল থেকে দেখা যায় তাদের শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর। তো এরপরে আসলে সোহেল ভাইয়ের বাবা বুঝতে পারেন না যে কেন তাদের দুজনের শরীরে জ্বর আসার কারণ কি। তো তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তখন তারা প্রথমে বলতে চাইছিল না। সোহেল ভাই এবং তুষার ভাই আসলে এখানে সোহেল ভাই এবং তুষার ভাইয়ের বাবা খুবই রাগী ছিল, কারণ আর এত রাতে ওই বট গাছে যাওয়ার তো একদম নিষেধ ছিল, কিন্তু তারা চুরি করে গিয়েছিল, যার কারণে তারা বলতে চাইছিল না। তো প্রথমত তাদেরকে ডাক্তার দেখানো হয়, কিন্তু রাসেল ভাই ডাক্তার দেখানোর পরে আসলে কোনো কিছু তাদের শারীরিকভাবে কোনো উপকৃত হচ্ছিল না। তো পরে সোহেল ভাই এবং তুষার ভাই বলতে বাধ্য হয় সেদিনের ঘটনা। তো পরবর্তীতে সোহেল ভাইয়ের বাবা এবং তুষার ভাইয়ের বাবা কিছু না বললেও পরে তাদেরকে একটা হুজুর দেখানো হয়, এবং হুজুরের মাধ্যমে টোকাইয়া করে তারা ঠিকঠাক হয়। তো রাসেল ভাই, এটাই ছিল তুষার ভাইয়ের ঘটনা। আমার কাছে ঘটনাটা ভালো লেগেছিল, যার কারণে আপনার কাছে শেয়ার করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি আজকে হাজির হয়েছি রেজা ভাইয়ের পাঠানো একটি ঘটনা নিয়ে। রেজা ভাই চট্টগ্রাম স্থানীয়, কয়েক এপিসোড আগেও তিনি আমাকে ঘটনা পাঠিয়েছিলেন, এবং আজও তার সংগ্রহে থাকা আরও একটি ঘটনা তিনি আমাকে দিয়েছেন। তিনি যেটা বলেন যে একটা সময় বেশ কয়েক বছর তিনি মাদ্রাসার লাইনে পড়েছিলেন, এবং সেখানে হুজুরদের কাছ থেকে তিনি অসংখ্য ঘটনা শুনেছেন। আর পাশাপাশি ভার্সিটি লাইফে হোস্টেলে থাকবার বিধায়
বন্ধু বান্ধব থেকেও তিনি কিন্তু কম ঘটনা শুনেননি। মূলত এই হচ্ছে রেজা ভাইয়ের ঘটনা পাওয়া উৎস। শ্রোতা বন্ধুরা, চলে যাচ্ছি আজকের ঘটনায়। রাতের হিসাব করলে রাত তখন 10টা তো হবেই। বাইরে প্রচন্ড বৃষ্টি ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে। 1 ঘন্টা ধরে ক্রসিং এ পড়ে আছে ট্রেন, কখন ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নাই। বিরক্ত হয়ে ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করেন হক সাহেব। ভাবছেন আর তো বেশি না, 2 কিলো হাঁটলেই কালতা মসজিদ, তারপর না হয় তার সঙ্গীদের সাথে তার দেখা হয়ে যাবে। ঘটনার সময়কাল 1985 সালের আগে বা পরে, সঠিক দিন তারিখটা মনে নাই। তখন ছিল বর্ষাকাল। হুটহাট করে কখন যে বৃষ্টি নামতো আল্লাহ ছাড়া কেউ তা বুঝবার উপায় নাই। শুরুতে হক সাহেবের পরিচয়টা দিয়ে নেওয়া যাক। হক সাহেব ছিলেন ফেনী জেলার কোন এক মসজিদের ইমাম। 23 বছর ইমামতির অভিজ্ঞতা থাকলেও ফেনীর এই মসজিদে তিনি ইমামতি করেছেন 5-6 বছর যাবৎ। নামাজ পড়ানোর পাশাপাশি টুকটাক কয়েকটা বাচ্চাকে বিকেলের দিকে মসজিদে কোরআন পড়াতেন তিনি। এছাড়া আশেপাশের এলাকায় মিলাদ মাহফিল হলে তিনি ছিলেন সবার পছন্দের হুজুর, কারণ তিনি বেশ ভালো বয়ান দিতে পারতেন, ভালো বয়ান করতে পারতেন মিলাদ মাহফিলে গেলে। তবে একটা বিষয় একটু ব্যতিক্রম ছিল। এই হক সাহেব এলাকার বাহিরে কখনো মিলাদ মাহফিলে গেলে মসজিদের পাশে যে মাদ্রাসাটা ছিল সেখান থেকে সবসময় নির্দিষ্ট 4-5 জন বা 6 জন এরকম মাদ্রাসার ছাত্রদেরকে সাথে নিয়ে যেতেন, কারণ তারা ছিল হক সাহেবের পুরনো ছাত্র। বিশেষ করে একজন ছাত্র ছিল যে কিনা হক সাহেবের খুব ঘনিষ্ঠ ছিল, তার নাম ছিল নজরুল। এছাড়াও এই ছাত্রদের নিয়ে যাওয়ার পিছনে আরেকটা কারণ আছে, যেটা আপনারা ঘটনা শুনলে বুঝতে পারবেন। তো কোনো একদিন জোহরের নামাজের পর হক সাহেবকে মসজিদের পাশের মাদ্রাসার জায়গার যে মালিক আছে জাহাঙ্গীর আলী, তিনি একটা অনুরোধ করে বসেন। তিনি বলেন, হুজুর, আজ তো রবিবার, আগামী বৃহস্পতিবার রাতে আমার শ্বশুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটা মাহফিল হবে, আপনি ওখানে বয়ান দিবেন। আপনি তো জানেনই আমার শ্বশুর অনেক আগে থেকেই আপনার বয়ানটা খুব পছন্দ করে, ব্যক্তি হিসাবে আপনাকে পছন্দ করে, তাই যেভাবেই হোক সেখানে কিন্তু আপনাকে যেতেই হবে, আপনি কিন্তু না করতে পারবেন না। হক সাহেব জাহাঙ্গীর আলীকে বলেন, ব্রাহ্মণবাড়ি আর কসবা? আরে, আমার ছোট মেয়েরা তো কসবার কাছে শশী দলে বিয়া দিছি। যাক, ভালো হইল, মেয়ের সাথে দেখা করা যাবে। ট্রেনে করে গেলে ফেনী থেকে শশী দল, এরপর কসবা, ব্যাস আরামের রাস্তা। ওখানে তো আমি আগেও কয়েকবার গিয়েছি, কিন্তু বাসে করে গেলে বেশ কষ্ট, যাতায়াত ব্যবস্থা ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি ট্রেনেই যাব। তখন জাহাঙ্গীর আলী সাহেব তিনি হক সাহেবের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলেন, আপনি মাদ্রাসার ছাত্রদের নিয়ে সময় এসে পড়েন, দরকার হলে আমার ওখানে একদিন থাকবেন, আমার শ্বশুরবাড়িটা দেখবেন, খুব ভালো লাগবে আপনার। হক সাহেব তখন বলেন, একদিন থাকা লাগলে কোথায় থাকবো, আপনার কষ্ট হবে না? জাহাঙ্গীর আলী বলেন, তার শ্বশুর বাড়ি কসবার কালতা, সেখানকার স্থানীয় কালতা বাজারের মসজিদের মাঠেই মাহফিল হবে, এবং তিনি বলেছেন যে সেখানেই তাদের থাকার সুব্যবস্থা নাকি করা হয়েছিল। ঠিক হয় বুধবার সন্ধ্যায় হক সাহেব ট্রেনে করে শশীদল স্টেশনে নেমে যাবেন। এক রাত তিনি তার মেয়ের বাসায় থেকে পরের দিন বৃহস্পতিবার দুপুরে ট্রেনে শশীদল থেকে কসবা সেই মাহফিলে যোগ দিবেন। আর তার সাথে থাকা 5 জন মাদ্রাসার ছাত্র ফেনী থেকে বৃহস্পতিবার ট্রেনে যাওয়ার পথে হক সাহেবকে শশীদল থেকে ট্রেনে তুলে নেবেন। তারপর আসে সেই বুধবার। মাঝ রাত থেকে নাকি সেই বুধবারের মুষলধারে বৃষ্টি, এতটাই বৃষ্টি হচ্ছে যে দেখে বোঝা যাচ্ছিল এই বৃষ্টি সহজে থামবার না। এরপর এটা তখন বর্ষাকাল। হক সাহেব ভাবেন, ট্রেনে যাব
তা আবার বিকেলের ট্রেন তো, হয়তো বৃষ্টি থেমে যাবে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল আসে, তখনও বৃষ্টি হচ্ছিল। রাস্তা প্যাক কাদা পানিতে জমে গিয়েছিল। তো মাদ্রাসার যে ছাত্র কথা বলেছে, যে হক সাহেবের ঘনিষ্ঠ সেই নজরুল, তিনি নাকি 15 বছর ধরে সেই হক সাহেবের সাথে থাকেন এবং চিনেন তাকে ভালোভাবে। তো তাকে নিয়ে হক সাহেব স্টেশনে যান। ট্রেনে উঠবার মুহূর্তে সেই নজরুল বলেন যে, হুজুর, মেয়ের বাড়ি যাচ্ছেন, তা আবার একা, যেতে যেতে তো আপনার সন্ধ্যা বা রাত হয়ে যাবে, একা যেতে পারবেন? সমস্যা হবে না? সমস্যা? কথাটা শুনতেই হক সাহেব কয়েক সেকেন্ড থমকে গিয়ে বললেন, আরে ধুর, ওইটা তো 8 বছর আগের ঘটনা, না, সমস্যার কিছু নেই। সে ছাত্র বলে, হুজুর, তারপরও পারলে আমাকে নিয়ে যেতে পারতেন কিন্তু আপনি। হক সাহেব হেসে বললেন, আরে বেটা, 8 বছর আগের ঘটনা, এরপর তার কোনো কাজে হাত দিই নাই, সমস্যা হবে কেন? এতদিন পর্যন্ত কি আমার পিছে পিছে ঘুরবে? কথাটা বলে ট্রেনে উঠে পড়েন তিনি। আর নজরুলকে বলেন, দেখা হবে আগামীকাল, যাই আমি, তুই মাদ্রাসায় যা। পরের দিনও বেশ মুষলধারে বৃষ্টি। রেডিওতে নাকি শোনা গিয়েছে সারা দেশেই ভারী বর্ষণ চলছে এবং এটা নাকি আরো 3-4 দিন চলবে। খারাপ আবহাওয়ার মাঝেও মাদ্রাসার সেই 5 জন ছাত্র সময় মতো ফেনী থেকে ট্রেনে ওঠে। ঠিক সময়ে ট্রেনটা শশীদল স্টেশনে এসে পৌঁছায়। 30 মিনিটের মতো সেই শশীদল স্টেশনের ক্রসিংয়ে। এর পরেও হয় হক সাহেবকে আর দেখা যায় না। এত বৃষ্টি যে পুরো স্টেশন ফাঁকা, আর তখন তো লোক সংখ্যাও তুলনামূলক কম ছিল। ছাত্ররা একটু অবাক হয়ে যান, হুজুর কই? উনি না আসলে মাহফিলে বয়ান দিবে কে? তার মধ্যে আজকে বৃহস্পতিবার, রাতেই তো মাহফিল। এদের মধ্যে একজন ছাত্র বলে যে, বাইরে যে আবহাওয়া, হুজুর তো মনে হয় ট্রেন ধরতে পারবে না। এরপর ট্রেন ছেড়ে দেয়। তখন সেই ছাত্র নজরুল, যে কিনা হুজুরের সাথে আগের দিন স্টেশনে গিয়ে গিয়েছিল, সে একটু অন্যরকম চিন্তা করে যায়। সব ছাত্রের মাঝেই সে বলে বসে, আবার আগের সমস্যা শুরু হলো নাকি? তাকে চিন্তিত দেখে বাকি ছাত্ররা বলে, কি আবার সমস্যা? তখন তিনি বলেন, ভাইরে, হক হুজুরের অনেক ঘটনা আছে, ওনাকে তো আমি আগে থেকে চিনি, সহজে কথার বর খেলাপ করেন না। এই যে আজকে আসলো না, নিশ্চিত একটা কিন্তু এখানে আছে। তখন আরেকজন ছাত্র বলে, আরে কিন্তু আর কি, বৃষ্টি বাদল হচ্ছে বাইরে, উনি আসবো কেমনে? তারপর নজরুল বলে, না, আমার মনে একটা খটকা লাগতেছে কিছু একটা নিয়ে। তখন সেই নজরুল সে বলা শুরু করে, হক হুজুর ফেনীতে ইয়ামতি করবার আগে কুমিল্লা শহরের এক মসজিদে ইয়ামতি করতেন। সেখানে ইয়ামতি করবার পাশাপাশি মসজিদে যে মাদ্রাসা ছিল, সেখানেও ছাত্র পড়াতেন। আর তার সব থেকে মূল কথা হচ্ছে, এসব কিছুর পাশাপাশি তিনি জিনে ধরার রোগীর চিকিৎসা করতেন। ওই এলাকায় ওনাকে এখনো অনেকে হক হুজুর নামেই চিনে। তো কোনো একটা কাজ করতে গিয়ে এত বড় বিপদে তিনি পড়েন যে এলাকা ছাড়তে বাধ্য হন। তার ওস্তাদ তাকে এলাকা ছাড়তে বলে। তারপর তিনি ফেনীতে এই আমাদের মসজিদে এসে নামাজ পড়ান। তখন এক ছাত্র বলে বসে, নজরুল ভাই, কি আবার বড় বিপদ? তিনি বলেন, এক জায়গায় জিন তাড়াতে গিয়ে হুজুর এত বাজে ভাবে এফেক্টেড হয় যে এরপর থেকে এলাকা তো ছাড়েনি, তারপর আর জিনের ধরা রোগীর চিকিৎসা তিনি করেন না। তার ওস্তাদের কথা অনুযায়ী একা একা দূরে কোথাও যানও না। কেন জানতে চাইলে নজরুল সাহেব বলেন, সেই ঘটনার পর একবার হক হুজুর কুমিল্লা মাদাইয়া গিয়েছিলেন মাহফিলে। রাতে আসবার পথে গ্রামের রাস্তা দিয়ে মেন রোডের উদ্দেশ্যে তিনি আসছিলেন। হঠাৎ তিনি কাঁচা রাস্তায়, গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন তার মায়ের কণ্ঠ শুনতে পান। কয়েকবার তাকে পিছন থেকে ডাকছিল তার মা। কয়েক মিনিটের মাঝে পিছন থেকে কেউ একজন তাকে ধাক্কা দেয়। পিছন ফিরে তিনি দেখেন তার মা সাদা শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে আছে, আর তাকে বলছিল, কি বেটা,
এত রাতে একা যাস কেন? ভয় ডর করে না? কি দরকার ছিল আমার নিয়ে খেলা করার? হক হুজুর এটা দেখে নাকি নিজেকে আর ঠিক রাখতে পারেন না, কারণ তার মা তো মারা গিয়েছিল সে ছোটবেলায়। তাহলে এখানে এটাকে দিনের বেলা যখন তার জ্ঞান ফিরে আসে তখন তিনি নিজেকে দেখেন পাশেই অন্য একটা গ্রামের বিলের পাড়ে প্যাক কাদার মধ্যে তিনি শুয়ে আছেন। এরকম নাকি ছোটখাটো অনেক ঘটনা নাকি তার সাথে ঘটে। তাই হক হুজুর সহজে একা আর বের হয় না। তিনি বুঝে গিয়েছিলেন এটা তারই কোনো এক কাজের ফল, এবং যেটা তিনি সন্দেহ করেন সবসময়। কথাগুলো বলতে বলতে কসবা স্টেশন এসে পড়ে সেই মাদ্রাসার 5 জন ছাত্র। রাত তখন 8টার মতো হবে। বাইরে এত বৃষ্টি যে কয়েকজন যাত্রী ছাড়া আর কেউ নেই সেখানে। মাদ্রাসার 5 জন ছাত্র তখন স্টেশনের ট্রেন থেকে নেমে যাত্রী ছাড়ার নিচে গিয়ে দাঁড়ায়। এমন সময় জাহাঙ্গীর আলী সাহেবও আসেন তাদের নিয়ে যেতে। তিনি ছাত্রদের দেখে বলেন, হুজুর কই? শুধু আপনারা কেন? হুজুর যে মাঝপথে উঠতে পারেননি তা জাহাঙ্গীর আলী সাহেবকে জানানো হয়। তিনি তখন বলেন, আচ্ছা সমস্যা নাই, হক সাহেব মনে হয় বৃষ্টির জন্যই তারা ট্রেন মিস করছেন। রাত 11টার শেষ ট্রেনে তিনি হয়তো এসে পড়বেন, এটা তখন তারা সবাই ভাবতে থাকেন। আর এটাও জাহাঙ্গীর আলী বলেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে মাহফিল আগামীকাল রাতে হবে। তাই যাই হোক, তখন সেই ছাত্র তারা একটু হাফ ছেড়ে বাঁচলো। তাদের কথা হচ্ছে হুজুর আগে আসুক, হুজুরকে নিয়ে হয়তো তারা সেখান থেকে সে কালতা মসজিদ যাবে। তো যাই হোক, সবাই অপেক্ষা করছেন রাত 11টার ট্রেনের জন্য। এইদিকে বৃষ্টি ভালোই চলছিল, কিন্তু চিন্তার বিষয় হলো রাত পর্যন্ত সবাই স্টেশনে অপেক্ষা করেও শেষ ট্রেনেও হক সাহেবকে আসতে দেখা যায় না। তবে ট্রেন থেকে এক লোককে নামতে দেখে নজরুল কিছুটা ভরসা পান, কারণ যেই লোক ট্রেন থেকে নামছিলেন তিনি হক হুজুরের গ্রামের বাড়ির এলাকার ছিলেন। প্রচন্ড বৃষ্টির মধ্যে ভিজে গিয়ে সেই লোককে নজরুল বলেন, চাচা আপনি হক হুজুরের এলাকার না? লোকটা হঠাৎ হক চকিয়ে গেল, পরে বলেন, হ্যাঁ হক সাহেব তো ট্রেনে ছিলেন, কিন্তু মাঝ পথে নেমে গেছেন আরো ঘন্টা খানিক আগে। কতবার বললাম নামেন না, কিন্তু উনি নেমেই যাবেন। জাহাঙ্গীর আলী সাহেব তখন কথাটা শুনে জিজ্ঞাসা করেন, মাঝ পথে নামলেন মানে? তখন সেই লোক বলে যে শশীতল স্টেশনে ট্রেন থামবার পর হক সাহেব ট্রেনে ওঠেন। কাকতলে ভাবে তার সাথে হক সাহেবের দেখা হয়ে যায়। একসাথে গল্প গুজব তারা করছিলেন। অনেক পর তারা যখন আসেন গল্পটা গল্প গুজব করছিলেন, যে তখন ট্রেন ছাড়বে, তারপরও তারা গল্প গুজব যখন করছেন, এর মাঝে আধা ঘন্টার মতো ট্রেন যাওয়ার পর মাঝপথে ট্রেনটা ক্রসিং এসে দাঁড়ায়। বাইরে তখন বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি। প্রায় 1 ঘন্টা ধরে ক্রসিং এ ট্রেন পড়ে আছে। হঠাৎ করে তিনি বলেন, সেই হক সাহেব বলেন, আর সহ্য হচ্ছে না, বসে থাকতে পারবো না। খুব ছটফট নাকি করছেন তখন তিনি ট্রেন থেকে বের হয়ে যাওয়ার জন্য। তাই বৃষ্টির মধ্যেও মাঝপথে তিনি কড়াইতলা নামে একটা জায়গা আছে, সেখানে নেমেছেন। এবং সেই লোক বলে যে তিনি দেখেন যে হক সাহেব নাকি তখন সেখান থেকে হাঁটা শুরু করেন। এরপর তো আর কিছু জানা নাই যে তিনি কোথায় গিয়েছিলেন। জাহাঙ্গীর সাহেব সহ তারা যখন সেখানে যে বাকি যারা ছিল তারা কথাটা শুনে একটু চিন্তায় পড়ে যায়। মাঝ পথে হুজুর নামবে কেন বৃষ্টির মধ্যে রাত্রে বেলা? কোথায় গেলেন তিনি? কিন্তু আবার বলছি যে নজরুলের চিন্তাটা কি একটু অন্যরকম ছিল, তিনি খানিকটা ভয় পাচ্ছিলেন। তো তারপরও তারা ভাবেন যে হয়তো হুজুর কোথাও গিয়েছে, ভোর হলে হয়তো হক সাহেব এসে পড়বেন। কিন্তু নজরুল তখন আবারও সেই জাহাঙ্গীর আলী সাহেবকে বলেন, হক সাহেব এক কথার মানুষ, তিনি যখন কথা দিয়েছেন অবশ্যই তিনি রাতে যেভাবে হোক আসবার তো কথা, কোনো সমস্যা তো এরকম হওয়ার কথা না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে পরের দিন যে শুক্রবার জুম্মা নামাজের পরেও হুজুরের কোনো খোঁজ পাওয়া যায় না। স্থানীয় এক হুজুরকে দিয়ে তখন সেই রাতের মাহফিলটা সম্পন্ন করান জাহাঙ্গীর আলী সাহেব। শনিবার ভোরের দিকে নজরুল সহ 5 জন ছাত্র ফেনীতে তাদের মাদ্রাসায় ফিরে যান।
জাহাঙ্গীর আলী সাহেবও তিনি খানিকটা একটু মনক্ষুণ্ণ ছিলেন, তার শ্বশুরও মনক্ষুণ্ণ ছিলেন, যেহেতু তার শ্বশুর বাড়ির একটা প্রোগ্রাম এখানে আসার কথা। কিন্তু সেখানে যখন সেই ছাত্ররা আবার সেই মাদ্রাসায় যায়, তারা গিয়ে দেখে মসজিদ বা মাদ্রাসা কোথাও হুজুরকে পাওয়া যাচ্ছে না। এভাবে 3 দিন পর্যন্ত হদিস না পেয়ে সে নজরুল বিষয়টা জাহাঙ্গীর আলী সাহেবকে জানালে একটু চিন্তায় পড়ে যান। ওরা ঠিক করেন যে হুজুরের মেয়ের শ্বশুর বাড়ি যেখানে আছে সেখানে যাবে। তারপর তারা সেখানে খোঁজ নিতে যায়। গিয়ে দেখেন যে হুজুর গত 3 দিন যাবৎ বেশ অসুস্থ। আজ সকাল থেকে নাকি ওনার অবস্থা আগে থেকে ভালো এবং সবার সাথে কথা বলতে পারছেন। পরবর্তীতে হুজুরের কি হয়েছিল জানতে চাইলে ওনার মেয়ের জামাই বলেন, আব্বা তো আগে কি কাজ করতো এটা তো আপনারা কম বেশি সবাই জানেন। গত 3 দিন আগে আব্বাকে বেশ বাজে ভাবে অ্যাটাক করা হয়েছিল, আর এই জন্য আপনাদের ওখানে মাহফিলে যেতে পারে নাই। কথাগুলো শুনে জাহাঙ্গীর আলী সাহেব বলেন, বুঝলাম না, আমি তো এগুলো কিছুই জানি না, আমাকে একটু খুলে বলেন তো। এমন সময় হক সাহেবের মেয়ের জামাই বলেন, প্রচন্ড বৃষ্টি থাকবার পরেও সেদিন সন্ধ্যায় তিনি বাড়ি থেকে স্টেশনে রওনা দেন কক্সবাজার উদ্দেশ্যে। বাড়ির সবাই জানে তিনি চলে গিয়েছিলেন, কারণ হক সাহেবের মেয়ের জামাই তিনি তো নিজেই স্টেশনে তার শ্বশুরকে দিয়ে এসেছিলেন এবং ট্রেনেও উঠিয়ে দিয়েছিলেন। কিন্তু পরের দিন সকালে 3 জন লোক তাকে ভ্যানে করে বাড়ি নিয়ে আসে। যখন তাকে বাড়িতে নিয়ে আনা হয়, তিনি এতটাই দুর্বল ছিলেন যে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। 2 জন তাকে ধরে দাঁড় করান। বাড়ির সবাই মনে করে, মানে হক সাহেবের মেয়ে এবং মেয়ের জামাই মনে করে হয়তো প্রেশার বাড়তি দেখে কিছু হলো নাকি, না স্ট্রোক করলো, কোনো অসুস্থ হলো নাকি, এগুলো তারা চিন্তায় পড়ে যায়। বাড়িতে নাকি তখন কান্নাকাটি পড়ে যায়। তারপর তিনি ঠিকভাবে কথা বলতে পারছিলেন না। তখন সেই মুহূর্তে যিনি ভ্যান ড্রাইভার ছিল, তিনি যে কথাটা বলেন সেটা শুনে হক সাহেবের মেয়ের জামাই বেশ চমকে যান। সেই ভ্যান ড্রাইভার বলেন, বর্ডার এলাকার পাশে এক শ্মশান আছে, সেখানে হক সাহেবকে গাছের একবারে উপরের একটা ডালে বাঁধা অবস্থায় পাওয়া যায়। তিনি নাকি সেখানে ঘুমরাচ্ছিল। এত উঁচা ডাল কিভাবে উঠলো তিনি, সেটা নিয়ে সেই ভ্যান চালকটা বেশ ভয় পেয়ে যেন বলছে যে হক সাহেবের মেয়ের জামাইকে মানে বলেছিল আর কি যে হয়তো ওনাকে জিনে বুঝে ধরছে, তাহলে এত উঁচা ডালে উনি উঠার কথা না। তারপর নাকি সেখান থেকে 4-5 জন মিলে ওনাকে নিচে নামানোর ব্যবস্থা করে এবং কাছে একটা মসজিদ ছিল, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে এক লোক তাকে চিনেন এবং বলে যে ওনার বাড়ি কোথায়, তখন এই যে এখানে তাকে নিয়ে আসা হয়। কথাগুলো শুনে হক সাহেবের মেয়ে এবং মেয়ের জামাই বুঝে গিয়েছিল যে কি হয়েছে, তাই তাকে ঘরে রেখে সেবা করা হচ্ছিল। ওভাবে আর কারো কাছে আর যাওয়া হয়নি, কারণ এরকম নাকি হক সাহেবের আগেও হয়েছিল। 2-3 দিন পর এমনিতে ঠিক হয়ে যাবে ভেবে আর ওরা কোথাও কেউ চায় না। তার মেয়ের জামাই বলেন, কোন একবার জিনের আসর করা রোগীর কাজ করতে গিয়ে তিনি এই সমস্যাটায় পড়েন। তারপর থেকে রাতে একা বের হওয়া তার বারণ ছিল, কারণ তার ওস্তাদ তাকে বলেছিল যে সেই সমস্যার পর যাতে রাতে একা বের না হয়, কারণ তিনি কয়েকবার সমস্যায় কিন্তু পড়েছিলেন। সেই মুহূর্তে জাহাঙ্গীর আলী সাহেব যে কথা বলছিলেন সেই হক সাহেবের মেয়ের জামাইয়ের সাথে, এই কথাটা শুনে ফেলে হক সাহেব। তিনি ঘুমন্ত অবস্থায় রুমের মধ্যে ছিলেন বা জেগেছিলেন একটু, তখন তিনি তার ঘরে তাদেরকে ডাকেন। টুকটাক কথা বলা এবং কথা বলার পর জাহাঙ্গীর সাহেব জানতে চান যে হক সাহেবের আসলে কি সমস্যাটা হয়েছে। তখন হক সাহেব নিজে থেকে বলা শুরু করেন। তিনি বলেন যে গত বৃহস্পতিবার প্রচন্ড বৃষ্টির কারণে সন্ধ্যার পর ট্রেনে উঠেন হক সাহেব। ট্রেন কিছুদিন যেতেই ক্রসিং এ পড়ে যায়। বাইরে তখন এমন বৃষ্টি ছিল যে বলার মতো না। খানিক 30 মিনিট কি 40 মিনিট এরকম ক্রসিং থাকার পর বৃষ্টি একটু কমে। হক সাহেব ট্রেন থেকে নামে, দেখছে স্টেশনে কারেন্ট নাই, বেশ অন্ধকার। তিনি অনেক কষ্টে তখন এই গুড়ি বৃষ্টির মধ্যে স্টেশন মাস্টার রুমে যায়।
গিয়ে জানতে চান যে ট্রেন কখন ছাড়বে, কিন্তু স্টেশন মাস্টার বলেন যে বৃষ্টির দিন, লাইনে মনে হয় কোথাও গাছ পড়ছে, তাই ট্রেন চলাচল বন্ধ আছে। ঠিক সেই মুহূর্তে হক সাহেব স্টেশনের বাইরে দেখবার চেষ্টা করেন যে কোনো দোকানপাট আছে নাকি খোলা, একটু টুকটাক খাবেন আর কি। দেখেন সব বন্ধ। তখন অন্ধকারের মাঝেই কাছেই পাশেই স্টেশনের যে প্ল্যাটফর্মটার পাশেই একটা লোক তাকে ইশারা দিয়ে বলেন, এদিকে আসেন ভাই, কই যাবেন? তিনি বলেন, এই তো কালতা বাজার যাব। তো ওই লোক বলে, কালতা বাজার? এটা তো মাত্র 2 কিলো সামনে গেলে পরে। ট্রেনের জন্য দাঁড়ায় নাই থাকা, চলেন আমিও যাব, সেখানে আমার সাথে চলেন, একসাথে যাই। এরপর হক সাহেব নাকি ট্রেন থেকে তড়ি ঘড়ি করে নিজের একটা ব্যাগ ছিল, ছোট ব্যাগ, সেটা নিয়ে সেই লোকের সাথে গ্রামের রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। মিনিট মিনিট 20 হাঁটার পর হক সাহেব লক্ষ্য করেন বাইরে এতটাই ঘুটঘুটে অন্ধকার যে যে লোকের সাথে যাচ্ছে তার চেহারাটাও ভালোভাবে দেখা যাচ্ছে না। তবে এতটুকু বোঝা যাচ্ছে লোকটার গায়ে চাঁদের মতো কিছু একটা দেয়া, যা মাথা পর্যন্ত ঢাকা। হক সাহেব নাকি ভাবেন যে হয়তো বৃষ্টির কারণে লোকটা এরকম চাঁদের মাথা ঢেকে রেখেছে। আর হক সাহেবের হাতে কিন্তু একটা তখন ছাতা ছিল। তিনি যতবারই লোকটাকে বলছে যে ছাতার নিচে আসেন, একসাথে যাই, লোক নাকি বলছে, না আমার চাদর আছে, আপনি ছাতা ব্যবহার করুন, আমার চাদর আছে, কোনো সমস্যা নেই। তো খানিকক্ষণ খানিকক্ষণ পর হক সাহেব দেখছেন তিনি যতই হাসছেন আশেপাশে মনে হয় বাড়িঘর কমে যাচ্ছে, নাই বললেই চলে। আর লোকটাও তেমন কোনো কথা বলে না, এমন ভাবে হাসছে তিনি। আর যখন হক সাহেবকে বেশি খেয়াল করবে, তিনি দেখছেন লোকটা হাঁপাচ্ছে হাঁটতে হাঁটতে। হঠাৎ হাঁটতে গিয়ে হক সাহেব নাকি দেখেন যে সেই লোকটা লোহার গেটের ভিতর দিয়ে ঢুকে যান। ভিতরটা তখনও অন্ধকার। তিনি জিজ্ঞেস করাতেই সেই লোক বলে, যারা এদিকে আসেন, রাস্তা কমলা, এদিক দিয়ে যাই। হক সাহেব বলেন, এদিক দিয়ে যাই মানে? গেটের ভিতরে কই গেলেন আপনি? লোকটা তখনও ভিতর থেকে ইশারা করে বলছেন, আমি বললাম যে এদিক দিয়ে আসেন ভাই, এদিক দিয়ে শর্টকাটে যাওয়া যাবে, আসেন আপনি। হক সাহেব তখন সেই গেট দিয়ে ঢুকেন। 2-1 মিনিট হাঁটার পর তিনি দেখতে পান এটা তো শ্মশান, মানে তিনি বুঝে যান এটা শ্মশান, এবং আশেপাশে হালকা ধোঁয়াটে। মুহূর্তের মাঝেই সেই লোক নাই। হঠাৎ নাকি হক সাহেব তিনি একটা কান্নার আওয়াজ পান। কান্নার আওয়াজ আসতেই সামনে গাছের ডালের দিকে তাকান তিনি। তিনি দেখেন ওই লোকটা ডালের মধ্যে পা পেঁচিয়ে ঝুলে ঝুলে বলছে, এই জায়গায় আনলাম কেন জানোস? অনেক দেনা পাওনা বাকি আছে, তোরা তো একলা পাওয়া যায় না, আজকে পাইলাম। বলতে না বলতেই গাছ থেকে সেকেন্ডের মাঝেই বানরের মতো এক ডাল থেকে না আরেক ডালে ঝুলতে থাকে সেই লোকটা। হক সাহেব দোয়া পড়তে পড়তে নিজের অশান্তি কখন যে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি আর বলতে পারেন না। হুশ আসলে তিনি দেখেন তিনি নিজ বাসায় তার রুমে আছেন, মানে তার মেয়ের শ্বশুর বাড়ি, সেখানে রুমে আছেন। সেই রাতের ঘটনা শুনে জাহাঙ্গীর সাহেব জিজ্ঞাসা করেন যে এরকম হবার কারণটা কি? হক সাহেব বলে, ভাই, কুমিল্লা থাকতে আমি মাঝে মাঝে জিন ধরা রোগীর সমস্যা হলে সমাধান করবার চেষ্টা করতাম। তো কোনো একদিন বিকালে এক লোক আসে তার স্ত্রীর সমস্যা নিয়ে। তার স্ত্রী নাকি গত কয়েক বছরে 3টা বাচ্চা পেটে থাকতে নষ্ট হয়ে গেছে। গ্রামের কোন এক হুজুর বলছে যে বদ নজর লাগায় নাকি তার স্ত্রীর অবস্থা হয়েছে। ওভাবে সমাধান করতে না পেরে সেই লোক নাকি হক সাহেবের কাছে আসে। হক সাহেব সেই লোকের সব কথা শুনে ঝাড় ফুঁক দিয়ে পানি পড়া দিয়ে তাকে বিদায় করে দেয়, আর বলে 1 মাস পর দেখা করতে। তবে ফলাফল শূন্য। 1.5 মাস পর সেই লোক এসে বলে তার স্ত্রী আগে থেকে এখন বেশ দুর্বল থাকে, মাঝে মাঝে নাকি তার রক্ত বমি হয়, পাশাপাশি শরীর ব্যথা আর জ্বর, ঠিকভাবে খেতেও পারেন না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। গত 2 দিন আগে সে লোক বলে যে ওনাদের ঘরে নাকি 2টা তাবিজও নাকি পাওয়া গেছে, আর এই জন্য সেই লোক হক সাহেবের কাছে আসছে। হক সাহেব তখন সেই লোককে রেগে গিয়ে বলেন, আপনার বউ দিন দিন অসুস্থ হয় আর আপনি 1.5 মাস পর আসছেন, আপনি আমি কি বলছিলাম?
সে লোক বলে, হুজুর কি বলবো আপনাকে, আমি আরো আগেই আপনার কাছে আসতাম, কিন্তু যতবারই আমি আসতে চাইছি ততবারই আমার স্ত্রী কোন না কোনো সমস্যা পড়েই গেছে। এই যে গত 15 দিন আগের কথা, মানে 1 মাস হওয়ার আগে 15 দিন আগের কথা, যখন আসতে যাব সেদিন ঘর থেকে বের হওয়া মাত্রই হঠাৎ এত পেটে ব্যথা শুরু হয় তার, যে আমি তার কাছে গিয়ে মাথা দিয়ে হাত বুলাতে যাব, সে ব্যথার যন্ত্রণায় আমাকে জোরে কামড়ে ধরে, এমন ভাবে কামড় দেয় যে আমার হাতের চামড়া পর্যন্ত উঠে যাওয়ার মতো অবস্থা। আবার সেই রাতেই তাইসি নাকি তাকে বলে একটা মহিলা নাকি স্বপ্নে আসছে, স্বপ্নে সে বলছে সেই লোক যদি হক সাহেবের কাছে যায় তাহলে তাকে মেরে ফেলবে। পরবর্তীতে ওই তাবিজ পাওয়ার পর সেই লোকটা তাবিজ নিয়ে হক সাহেবের কাছে নাকি আসে। হক সাহেব তাবিজটা খুলে খুব পাতলা একটা কাগজ বের করেন, সেটা পরে বলেন যে সেই লোকের স্ত্রীকে তাবিজ করা হয়েছে। আর তাবিজ দেখে বোঝা ছিল এটা বাংলাদেশি কারো দ্বারা সম্ভব না, এখানে অনেক হিন্দি লেখা। তখন হক সাহেব নাকি সেই লোককে বলেন যে আপনি কি ওকে সন্দেহ করছেন? লোকটা কাঁদতে কাঁদতে বলেন, হুজুর বুঝে গেছি কে তাবিজ করছে। তিনি বলেন, হুজুর আমার একজনকে সন্দেহ হয়। হক সাহেব নাকি তখন সেই লোকের কাছে জানতে চান যে কে বা কাকে সন্দেহ করেন। সে লোক বলে, বর্ডার এলাকায় আগে থেকে টুকটাক ব্যবসা করতাম, সেই খাতিরে একটা পরিবারের সাথে অনেক আগে থেকে আমার পরিচয় ছিল, তারা ছিল উপজাতি। তো সেই পরিবারের সাথে যখন তার পছন্দ, মানে উপজাতির পরিবার যখন তার যাওয়া আসা, তখন তার পরিবারের যে একটা মেয়ে ছিল সেই মেয়েটাকে তার পছন্দ হয়। সেই খাতিরে বছরখানিক যাওয়ার পর সেই মেয়েটাকে সে লোকটা বিয়ে করে, তার নিজের পছন্দে বিয়ে করে এবং পালিয়ে বিয়ে করে, যার কারণে সে লোকটার ফ্যামিলিও কেউ জানতো না, উপজাতি যে মেয়েটা আছে তার পরিবারে কেউ জানতো না। মাস 3 সংসার করে, কিন্তু বাড়ির যে কেউ জানে না। ঠিক কয়দিন পর তার বাবা মা জেনে যায়, মানে সে লোকের বাবা মা নাকি জেনে যায়, আর জোর করে তালাক দিতে বাধ্য করে। তো ওই লোকটা বলে যে তিনি বাধ্য হয় তালাক দেওয়ার জন্য, কারণ তালাক দেওয়ার একটা মূল কারণ ছিল তার বাবা নাকি বলেই দিয়েছিল যে এই মেয়েকে যদি সংসারে রাখা হয় সেক্ষেত্রে নাকি কোনো সহায় সম্পত্তি দিবে না। মেয়েটাও নাকি বাড়িতে এসে নাকি অনেক হুমকি ধামকি দিত। মাসখানিক পর তার বাবা তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, যিনি বর্তমান স্ত্রী। খবরটা জানার পর আবারও নাকি সেই উপজাতি যে পরিবার ছিল তারা নাকি এসে সে লোকের বাসায় এসে অনেক হুমকি ধামকি দেয় এবং অনেক ভাঙচুরও করে। ঘটনা এটুকুই ব্যাস। হক সাহেব তখন বলেন সে লোককে যে, আরে মিয়া আপনি কেন এমন করতে গেলেন, দোষ তো আপনার, আর ওই নিজের তাবিজ করছে তার প্রমাণ কি? সে লোকটা বলেন, হুজুর আমার সাথে যখন ওর বিয়ে হয়, বিয়ের পর বুঝছিলাম যে সে তাবিজ করে, এবং এটাও আমি বুঝে গেছিলাম সে কোনো একটা কারণে আমাকে হয়তো পছন্দ করে দেখে আমাকে বসে আনছে তাবিজ করে। আর আমি বেশ কিছু প্রমাণও পাইছিলাম, আর তার বাড়ি বর্ডার ওই পারে ছিল। কথায় কথায় সেই মেয়ে নাকি তাবিজ টোনার কথা বলতো। হক সাহেব সব কথা শুনে সে লোকের স্ত্রীকে তিনি দেখতে চান সরাসরি, যে আসলে দেখবেন বদ নজরটা কাটানো যায় কিনা। তিনি তখন দেখাও করেন, তবে তিনি যে জিনকে দিয়ে কাজটা করান সেই জিনের সাথে তাকে কথা বলেছিলেন। সেই জিন বলে যে হুজুর আপনি যদি এই কাজ হাতে নেন তাহলে আপনার সারা জীবন আপনি পস্তাবেন। হক সাহেব জিজ্ঞেস করছে, কেন পস্তানো কি আছে, এরকম ধরনের কাজ কি করা যাবে না? তখন সেই জিন বলে যে ওই মহিলা এত বাজে ভাবে কুফরি করে তাবিজ করছে, মানে শিব প্রজাতি মেয়েটার কথা বলছে, যে এত বাজে ভাবে কুফরি করে তাবিজ করছে যে সেই জিন একবার যদি আপনাকে তার কবজায় নেয় তাহলে আপনি শেষ। মোট কথা হক সাহেবের সাথে থাকা জিন সে কাজ করতে পারবে না বলে ঘুরিয়ে পেঁচে সে জানিয়ে দিয়েছে এবং হুজুরকেও হুঁশিয়ার করে দিয়েছিল। হক সাহেব জাহাঙ্গীর আলীকে বলেন, ভাই
আমার বড় ভুল ছিল, আমি জিদ করছিলাম, জিদ করে নিজেই একা কাজটা সামলাতে গেছিলাম, কিন্তু এরপর সমাধান তো কিছু করতেই পারি নাই, উল্টা কাজটা হাতছাড়া করলাম আর নিজের ক্ষতি করলাম। বিশ্বাস করেন, এরপর থেকে আমাকে একা রাতে নিরিবিলি কোথাও পাইলেই ধইরা বসে। গত 8 বছর আমি সাবধানে চলছিলাম, টুকটাক সমস্যা হয়েছে কিন্তু বেশি ক্ষতি হয় নাই। ভাবছি আর বুঝি সমস্যা হবে না, এই জন্য সেদিন সাহস করে নামছিলাম, কিন্তু দেখলেন আমার তো পেয়ে বসলো। তখন জাহাঙ্গীর আলী সাহেব পুরোটা ঘটনা শুনেন তিনি, এবং হক সাহেবও বলেন যে তার জীবনে আরো কি টুকটাক তিনি আরো কয়েকটা ঘটনা বলেন। তো রেজা ভাই আমাকে যেটা বলেন যে এটা আসলে ছিল মূলত ঘটনা যেটা তিনি আসলে সংগ্রহ করেছিলেন মাদ্রাসা জীবনে কোনো একটা হুজুরের মাধ্যমে, এবং সেই হক সাহেব এখন আছে কি নাই সেই রেজা ভাই আসলে বলতে পারে না। এবং আপনাদের সামনে ঘটনা নিয়ে আজ এটাই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।